আপার প্রাইমারি ক্লাস করতে করতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাচ্ছ, কারণ এত ক্লাস, কোন ক্লাস করবো স্যার আর কোন ক্লাস ছাড়বো। তো সত্যি কথা বলতে আমাদেরও প্যাকড আপ শিডিউল, আমরাও শিডিউলটা মেনটেন করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, দুখানা সেট আপ করেও চাপে পড়ে যাচ্ছি। প্রচুর ক্লাস। তোমরা সিরিয়াস না হলে কিন্তু আমার এই সমস্ত কিছু, এই প্রসিডিওরগুলো সবই বৃথা হয়ে যাবে। তো তোমাদেরও সিরিয়াসনেস হওয়ার দরকার আছে। রেগুলারিটি মেনটেন করতে হবে। কিছু কিছু সময় হয়তো যেহেতু একদম আহ, পুরো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে, তার জন্য কখনো কখনো কোনো ক্লাস একটু শুরু করতে দেরি হচ্ছে, বা হয়তো স্টাডি মেটেরিয়ালটা তৈরি হচ্ছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে। সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের 1-2 সপ্তাহের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে, একদম নির্দিষ্ট লাইনে চলে আসবেন। আগের ক্লাসটাতে আগের ক্লাসটাতে আমরা বলেছিলাম যে অঙ্কের ওই লাস্ট ডিজিট ডিভিজিবিলিটি রুল টুলগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার আপার প্রাইমারির কোশ্চিন প্রিভিয়াস দিনে এত ইজি ইজি আসে যে নর্মাল কিছু কনসেপ্ট যদি থাকে, মাধ্যমিক লেভেলের ম্যাথমেটিক্সটা তোমাদের যদি ভালো লাগে, বা মাধ্যমিক লেভেলের ম্যাথমেটিক্সটা স্যার আমি পারতাম, মাধ্যমিক লেভেলের ম্যাথমেটিক্সটা পারতাম, শুধু ওইটুকু এখনো মনে আছে বলিনি আমি, এখনো মনে আছে, সেটা দরকারও নেই। যদি মাধ্যমিক লেভেলের ম্যাথমেটিক্স, মাধ্যমিক মানে 9, 8, 7, তার সঙ্গে সঙ্গে ধরো ম্যাক্সিমাম হচ্ছে ক্লাস 10, যদি ভালো লাগে তাহলে অঙ্কটা ঠিক আছে, অঙ্ক তোমরা পেরে যাবে, অঙ্কের তেমন কিছু নেই। কেমন কোশ্চিন প্রিভিয়াস দিনে এসছিল সেটার নমুনা দেওয়ার জন্য আমি পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পরপর সলভ করেছি। পরপর পরপর একটা ধারণা দিচ্ছি যে কিভাবে এই ট্রিকগুলো করতে পারবে। যেমন আমি কিছু কোশ্চিন পরপর অ্যাট এ গ্লান্স দেখতে গিয়ে দেখছি জিওমেট্রি থেকে প্রচুর কোশ্চিন আসছে, প্রচুর, অল্প স্বল্প না, এত কোশ্চিন কি করে সম্ভব। তো জিওমেট্রি কোশ্চিনগুলো কি করে করতে হয়, ট্রিকগুলো কি, ছবি এঁকেই অঙ্ক পারা যায়, তো তার একটা সুন্দর একটা স্বচ্ছ ধারণা তোমাদের আজকে ক্লাসে স্যার দিয়ে দেবো। আগে কি পেডাগোগি ছিল না? কই দেখ কোশ্চেনে নেই। হ্যাঁ, আগে প্যাডাগজি ছিল না বলতে, দু হাজার 2016 বা 2017 সাল যেটা ছিল, সেখানেও কিন্তু সিলেবাসটাতে প্যাডাগজি লেখা ছিল, কিন্তু ম্যাথমেটিক্সে প্যাডাগজি থেকে কোনো কোশ্চিন আসেনি। তার মানে এই নয় যে ম্যাথমেটিক্সে প্যাডাগজি থেকে কোশ্চিন হবে না। এবার হয়তো প্যাডাগজি থেকে কোশ্চিন হবে, কিন্তু আগের বার যা ছিল সব অঙ্কের কোশ্চিন ছিল। আমি যখন 2013 সালের কথা বলছি, আমরাও টেট পরীক্ষা যখন দিয়েছিলাম, 13 সাল, সেটা হয়েছিল খুব সম্ভবত 11 সালে। তার আমরা যে টেট পরীক্ষা দিয়েছিলাম সেটা 11-11, সেখানেও কোশ্চেনের লেভেলটা একটু অন্যরকম ছিল, কোনো কিছু পড়ার দরকার ছিল না, নর্মাল নিয়মে পেয়ে যেতাম। আর সত্যি কথা বলতে আমি নিজেও কোনোদিন পড়িনি, না পড়েই প্যাডাগজির কোশ্চেন থেকে শুরু করে বাংলা ইংরেজি নর্মাল নিয়মে অঙ্কগুলো হয়ে গেছিলো, বা মোটামুটি হয়ে গেছিলো। অঙ্ক যেহেতু সায়েন্সের জায়গাটা সহজ লাগছিল আর অঙ্কটা সহজ লাগছিল, বাকিগুলো একটু এদিক ওদিক পড়ে পেরে গেছিলাম, পাশও করে গেছি, বুঝতে পারছো। কিন্তু এখন কম্পিটিশনটা টাফ। ওই নাম্বারটাও ওই নাম্বারটাও একটা ওয়েটেজ আছে, 40 ওয়েটেজ। তার মানে ওখানেও তোমার মেরিটের উপর হ্যাম্পার করছে। তো সেই কারণে যারা, বলি না, যারা, অনেকে বলে যে স্যার আমি আপার প্রাইমারিটা পড়তে চাইছি, তো যারা সিদ্ধান্ত নিয়েছো যে আপার প্রাইমারি পড়বো, তারা আগে থেকে একটু সিরিয়াস হয়ে যাও, কারণ কম্পিটিশন টাফ হবে। চাকরিটা পাওয়া নিয়ে কথা, এইদিকে যদি না পাও তো অন্তত আপার প্রাইমারিতেও যদি পেয়ে যাও, তবু নিজের লাইফ তৈরি হয়ে যাবে, কারণ একই রকম স্যালারি স্ট্রাকচার, আর ভালো, বেশ অন্যরকম একটা জায়গা। শুধু টেটটাকে পাস করতে হবে, সাবজেক্ট সামান্য আছে, 25 মার্ক। তো আমরা আজকে জাস্ট কোশ্চিনটা নিয়ে একটু আলোচনা করছি, বেশি না ঘাটিয়ে। তোমাদেরকে দেখবে যে অ্যাপের মধ্যে কোশ্চিন কোথায় পাবো যদি বলো, তো অ্যাপের মধ্যে একদম এই কন্টেন্টে যাবে। কন্টেন্টে গেলে কন্টেন্টে পরপর ক্লাসগুলো হয়েছে, লাইভ ক্লাস হয়েছে, ক্লাস রুটিন এখানে আছে, স্টাডি মেটেরিয়াল আছে। স্টাডি মেটেরিয়াল অ্যান্ড সিলেবাস বলে যেটা লেখা আছে এখানে, সিলেবাস একটা প্রথম ক্লাসটা এখানে দেওয়া আছে, আর তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলে দেখবে সিডিপির কোশ্চেনটা আলাদা করে দেওয়া আছে, বাংলার কোশ্চেনটা আলাদা করে দেওয়া আছে, ম্যাথ সায়েন্সের কোশ্চেনটা আলাদা করে দেওয়া আছে, ইংলিশেরটা আলাদা দেওয়া আছে, আর একটা হচ্ছে সোশ্যাল স্টাডির সিলেবাসটা আলাদা করে দেওয়া আছে। আমি যেহেতু ম্যাথমেটিক্স আর তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্স আর সায়েন্সের কোশ্চেনটা করাতে চাইছি, তাহলে এই হলো আমাদের কোশ্চেন। সেখানে
টোটাল 91 থেকে শুরু হয়েছে, 91 থেকে কোশ্চেন শুরু হয়েছে, 30খানা কোশ্চেন আছে অঙ্কের জন্য, সায়েন্সের জন্য 30টা কোশ্চেন আছে, কিন্তু একটাও প্যাডাগজির কোশ্চেন নেই। যে কোশ্চেনগুলো প্রিভিয়াস দিনে এসেছিলো এত সহজ, এত নর্মাল কনসেপ্ট দিয়ে আছে, আমি অঙ্কগুলো করে দেওয়ার পর নিজেই বুঝতে পারবে, তো আমি ক্রপ করে নিয়েছি, তো আমি পরপর তোমাদের প্রবলেমগুলো একটু বলেছি। দুটো ভার্সনই আছে দেখো, বাংলা আর ইংরেজি। তো দুটো ভার্সন কেন দরকার? কারণ দুটো ভার্সন প্যারালালি থাকা উচিত। তার কারণ হচ্ছে যে বাংলার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে, বাংলা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেখানে কিছু কিছু টার্ম একটু অদ্ভুত লাগতে পারে, তার ক্ষেত্রে হয়তো তার ইংরেজি টার্মটা সহজ মনে হবে। তো সেই জন্য কখনো কখনো যদি এখানে প্রবলেম ফেস করো তাহলে এই টার্মটা দেখে নেবে যে কি বলতে চাইছে। ফার্স্ট কোশ্চেন দেখো, জিওমেট্রি থেকে বলছে পঞ্চভুজ, যেটাকে প্যান্টাগন বলে, চারটি কোণ হলো 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি আর 138 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের কোণগুলি মান কত? তাহলে পঞ্চভুজ, যেমন আমরা বলি যে পলিগন কি জিনিস, পলিগন। তো পঞ্চভুজ যদি তোমরা বলো স্যার পঞ্চভুজ একটা একে দেখান, তো পঞ্চভুজটা কতকটা এমন টাইপের, 5টা ভুজ আছে, তো জানি না এটা নেবে কিনা, এটা পঞ্চভুজ হতে পারে 1 2 3 4, না 1 2 3 4 5, তাহলে পঞ্চভুজ। এবার এই পঞ্চভুজের টোটাল কোণ কতগুলো আছে? টোটাল কোণ কতগুলো আছে? 5টা। 5টা কোণের মধ্যে 4টে কোণ বলে দেওয়া আছে, 4টে কোণ বলে দেওয়া আছে, 1 2 3 4। শুধু আমার এই কোণটা বের করতে হবে, এটা ধরো এক্স, তাহলে ওটা বের করলেই হবে। তাহলে আমাদের জানতে হবে যে জিনিসটি এই অঙ্কটা করার জন্য, যে n সংখ্যক বাহু থাকলে তার কোণগুলোর সমষ্টি কত। যদি ওই ফর্মুলাটা তুমি জেনে যাও তাহলে অঙ্ক পেরে যাবে। তাহলে n গণ, যেটাকে n ভুজও বলা যেতে পারে, তাহলে n ভুজ বা বলতে পারো, হ্যাঁ n ভুজের n সংখ্যক কোণের সমষ্টি কত, সেটা বলছে ফর্মুলা, বলছে n-2 ইন্টু পাই। তাহলে n-2 ইন্টু পাই, এটা হচ্ছে n সংখ্যক বাহু থাকলে তার কোণগুলির সমষ্টি। এটা কোথায় ছিল যদি জিজ্ঞাসা করো, এর উত্তর তোমরা পাবে 180। হ্যাঁ, এটা উত্তর পাবে ক্লাস এইটে একটা বহুভুজের কোণের সমষ্টি কত হয় তার সূত্র ক্লাস 8-এর একটা থিওরাম বা উপপাদ্য ছিল। সেটা এরকম টাইপের ছিল, দেখবি একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, 5টা বাহু, 6টা বাহু দিয়ে এরকম করে সব যোগ করা হতো। তো এই বাহুগুলোর সমষ্টি কত প্রমাণ করাটাও খুব সহজ। কি করতাম আমরা এই ট্রায়াঙ্গেলটার বলতাম যে টোটাল কত। তো এই ট্রায়াঙ্গেল আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে আর একটা ট্রায়াঙ্গেল কোনটা? এটাও আবার 180, এটা আর একটা, এইভাবে করে ট্রায়াঙ্গেল আসবে। এখানে টোটাল কটা ট্রায়াঙ্গেল আছে? 1 2 3 4 5। কটা ট্রায়াঙ্গেল আছে? 5টা। তুমি বলবে যে সব বুঝলাম স্যার, এটার এই টোটালটার মান হচ্ছে কিন্তু পাই, মানে কোণগুলির সমষ্টি হচ্ছে পাই। এটার মান কত? পাই। এটার মান পাই, এটার মান পাই, এটার মান পাই। তাহলে টোটাল কত কোণ হলো? আমি বলছি পাই প্লাস পাই প্লাস প্লাস পাই প্লাস পাই প্লাস পাই, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা 5 পাই। এবার তুমি বলছো 5 পাই কী করে হলো? 5 পাই মানে একটা কত ভুজ সেটা দেখে নাও আগে। কটা ভুজ আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এটাকে যদি 6 বলি 7, তাহলে 7টা আছে। তাহলে n এর মান কত রে বাবা? 7। তাহলে 7 ভুজের ক্ষেত্রে তার কোণগুলির সমষ্টি কত? 5 পাই। 5 পাই কে লিখতে পারি না আমি 7 - 2 ইন্টু পাই, তাহলে উত্তর হয়ে গেল, ব্যাস এই তো। তাহলে তোমার ক্লাস 8-এর উপপাদ্য ওই সময় যদি কোনো টিচার পড়িয়েছে, নিশ্চয়ই পড়িয়েছে, পড়ে এসছো, মাথায় ঢুকিনি হতে পারে, কারণ এতগুলো বাহুর ক্ষেত্রে তার কোণগুলির সমষ্টি কত, অন্তস্থ কোণের সমষ্টি, বহিস্থ কোণ আবার আলাদা। তাহলে অন্তস্থ কোণের সমষ্টি কত, মানে ভেতরের কোণগুলোর সমষ্টি কত, সেটা কিন্তু 5 পাই এখানেই দেখতে পাচ্ছ। তাহলে 7টা বাহু থাকলে 5 পাই, 8টা বাহু থাকলে তাহলে 6 পাই, 9টা বাহু থাকলে তাহলে 7 পাই, অর্থাৎ পেয়ে গেলে কি -2, মানে 2 দিয়ে মাইনাস হবে, তাই হয়েছে। তাহলে এটা হচ্ছে সূত্র।
এবার আমার এখানে কটা বাহু আছে? 5টা। তাহলে 5 - 2 ইন্টু কত পাই? 5 - 2 মানে কি? 5 - 2 হচ্ছে 3, তাহলে 3 ইন্টু পাই মানে 180 ডিগ্রি। ডিগ্রিতে যেহেতু আছে সব টার্মগুলো, তার জন্য এটা ডিগ্রি হিসাবে তুমি লিখতে পারো। তাহলে এখানে তুমি পেয়ে আছো 0, 3 × 24, 4 × 4, 3 × 3, 3 × 3, 4 5, 540 ডিগ্রি। তাহলে টোটাল ডিগ্রি হচ্ছে 540। একটা পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 540। আর সব বাহুগুলো কতগুলো বলা আছে? তাহলে এটা 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 বলে দেওয়া আছে। ধরে নাও এটা 73, তারপর এটা হচ্ছে 97, তারপর এটা হচ্ছে 160, 146, অ্যান্ড দেন লাস্ট এটা হচ্ছে 138। তাহলে আমার কি করতে হবে? এদের সমষ্টি 73 প্লাস 97 প্লাস 138 প্লাস 146, সব ডিগ্রিতে আছে। সাম করবে কি করে? 6 8 14, 14 আর এই 10, তাহলে এখানে হচ্ছে 4 ডিগ্রি 24, হাতে 2, তাহলে 4 4 4 5 6 7 8 9, 9 9 18, 18 আর সাথে হচ্ছে, তো 454 হবে। হ্যাঁ 18 আর সাথে হচ্ছে তোমার 25, আর এইদিকে হচ্ছে 1 2 2 আর 4, 454। তাহলে কত পেলে এটা? 494। তাহলে রিকোয়ার্ড অ্যাঙ্গেল মানে পঞ্চম কোণ। তাহলে ফিফথ অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে ফিফথ অ্যাঙ্গেল হচ্ছে 540 মাইনাস 454 ডিগ্রি। ব্যাস, কত পাচ্ছ এখানে? 6 6 আর হাতে 1 5 8, তাহলে 86 ডিগ্রি। কি জানতে হলো এই পুরো অঙ্কটাতে? জানতে হলো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি যদি তুমি জেনে যাও, অঙ্ক পেরে যাবে। স্যার এটা মনে থাকে না, আমি তোমাদের একটা ট্রিক বলে দিলাম, সেখানে পেয়ে যাচ্ছ। কেউ যদি বলো যে স্যার তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? তার উত্তর হচ্ছে n এর মান 3। তাই n এর মান 3 হলে 3 - 2 মানে কত? 1, তার মানে পাই, তাহলে 180, আমরা জানি 180। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? তাহলে n এর মান 2, n এর মান 4, 4 - 2 মানে কত? 2, 2 পাই, 2 পাই মানে কত? 360। তা আমরা জানি চতুর্ভুজের 360 ডিগ্রি হয় তার চারটি কোণের সমষ্টি। তো এই নর্মাল কনসেপ্টটা থেকেই আমরা অঙ্কটা পেরে গেলাম। একদম ফার্স্ট প্রবলেম, দেখে অনেকে হয়তো ঘাবড়ে যাবে, কিন্তু করা যাবে, না করার মতো কিছু নেই। নেক্সট যে কোশ্চেন সেটাও দেখতে পাচ্ছি উপরেটা কেটে যাচ্ছে কেন রে বাবা? কারণ উপরে তো এইখানে কাটছে না। আমি জাস্ট ওকে। আচ্ছা, সামান্তরিক সামান্তরিক এ বি সি ডি, আরেকটা সামান্তরিক বলে দেওয়া আছে এ বি ই এফ, দুটো সামান্তরিক। এর ক্ষেত্রফল পরস্পর সমান, তাদের উচ্চতাগুলো প্রথম সামান্তরিকের জন্য এইচ আর দ্বিতীয় সামান্তরিকের জন্য পি হলে কি হবে? তাহলে উপপাদ্যগুলো যদি জানো তবেই অঙ্ক পারবে, আদারওয়াইজ পারবে না। উপপাদ্য কোথাকার উপপাদ্য যদি এটা জিজ্ঞাসা করো, তাহলে আমি বলছি এটা ক্লাস 9এই একটা উপপাদ্য ছিল, সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তুই বলছে কি ছিল ওটা, কি বলতে চাইছি? নর্মাল নিয়মে কি বোঝা যাবে? আমি যে হ্যাঁ বোঝা যাবে। সামান্তরিক মানে হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলি সমান্তরাল হতে হবে। যদি এই বাহু আর এই বাহু যদি এরকম খাড়াখাড়িও যদি থাকে, তবু আমি বলবো এটা সমান্তরাল। যদি এরকম বাঁকা থাকে তবু বলবো সমান্তরাল। তাহলে আয়তক্ষেত্রটা স্পেশাল টাইপ অফ সামান্তরিক বলা যেতে পারে। তো আমরা যদি বলি যে একটা সামান্তরিক নিয়েছো, সেই সামান্তরিকের এ বি সি ডি ধরো নাম দেওয়া আছে, আমি কথা কথা বললাম যে আমার সামান্তরিকটা কতটা এরকম টাইপের দেখতে। এটা ধরো সামান্তরিক, ছবিটা মানে আরো পারফেক্টলি করলে ভালো হতো। সামান্তরিক হচ্ছে, তাহলে ধরো একটা সামান্তরিক,
এবার এই সামান্তরিকের নামটা দাও এ বি সি ডি। তুমি বলছো নাম দেওয়ার সময় কি নির্দিষ্ট কোনো রুল আছে? নিয়ম বলছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা পারফেক্ট ডিরেকশন। যদি হ্যাপাজেট দাও ভুল নয়, কিন্তু ম্যাথমেটিক্সের টিচারের কাছে ভুল। তুমি যদি হ্যাপাজেট দাও যে এ দিলে এখানে বি, ওখানে দিলে এখানে সি, দিলে ডি দিলে হতে পারে। ক্লকওয়াইজ ডিরেকশন দিলেও হয়তো তুমি বলবে যে না ভুল নয়, কিন্তু আমার মনে হয় বেস্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা হচ্ছে সবসময় পজিটিভ ভাবা হয়। তাহলে তোমার যদি এ এখান থেকে শুরু করতে ইচ্ছা করে দেন ভালো, এ বি সি ডি। তুই বলো এ এখানে শুরু করবো স্যার, তাহলে এ বি সি ডি। তুই বলছি এ এখান থেকে শুরু করবো, তাহলে এ বি সি ডি। কেউ বলবে স্যার এখান থেকে এটা ভালো লাগতো, তাই অনেকে কি করবে উপরে এ বি সি ডি। আমি বলছি এখান থেকে এ ভালো লাগছে, তাহলে এ বি সি ডি, নো প্রবলেম, কিন্তু শুরুটা স্টার্টিং পয়েন্ট একদম এখান থেকে করা উচিত। সেম সামান্তরিক একটা আছে, মেবি এই সামান্তরিক যেটা বলা আছে ভালো করে বোঝো, তাদের হয়তো নামগুলো হয়তো চেঞ্জ হতে পারে। সেম একটা সামান্তরিক আছে একই রকম হতে পারে, কিন্তু এই সামান্তরিকটার এ সেম সেম না, মানে আবার সামান্তরিক, কিন্তু এখানে এ বিটা সেম থাকলো, বাকি দুটো কি হবে? আমি যে বাকি দুটো হচ্ছে ধরো একটা ই বললে, আরেকটাকে বললে তুমি এফ। আমার কোশ্চেন হচ্ছে এই সামান্তরিকটা যদি একটু যদি চাপা থাকতো আগেরটা থেকে, কথা কথা বললাম যে এই সামান্তরিকটা হয়তো একটু চাপা আছে, মানে হয়তো তার অ্যাঙ্গেলটা কিভাবে বলবো, এটা একটু চেপে আছে, মেবি থাকতেই পারে। তাহলে এদের উচ্চতা আমরা কি দিয়ে বলতে পারবো? এটার উচ্চতা বলেছে, উচ্চতাটা বলেছে এইচ, আর এর উচ্চতাটা বলেছে ধরো পি। তাহলে বলছে এইচ আর পি এর মধ্যে কি সম্পর্ক, কি বলে দেওয়া আছে? আর বলেছে এ বি সি ডি আর এ বি ই এফ এর তার ক্ষেত্রফলটা সমান। ক্ষেত্রফল সমান এই কথাটির মানে হচ্ছে যে এটা ছোট বড়ও হতে পারে না। তাহলে আমরা যেটা তখন আঁকলাম যেটা, যে এটা ছোট করে দিলাম, ছোট হতে পারে না, কিন্তু মেবি এটা চেঞ্জ হতে পারে, একটু অন্যরকম দেখতে হতে পারে। ধরে নাও ওটা হয়তো ওই সামান্তরিকটা মেবি সে এরকম টাইপের সামান্তরিক হতেই পারে, এটা তো সামান্তরিক আমি জানি। বা সামান্তরিকটা মেবি কখনো কখনো আমরা সামান্তরিক এরকমও বলতে পারি যে আরেকটা সামান্তরিক দেখা গেল এরকম টাইপের দেখতে, ভালো করে বোঝো, আরেকটা সামান্তরিক মেবি হয়তো এই টাইপের দেখতে, এটাও একটা সামান্তরিক হতে পারে। তাহলে এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক হতেই পারে। তাহলে দুটো ভিন্ন ক্যাটাগরি সামান্তরিক কিন্তু ক্ষেত্রফল সমান। তাহলে ভিন্ন ক্যাটাগরি সামান্তরিক কিন্তু ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে হাইটগুলো এদের কি হবে? এবার খুব স্বাভাবিক একটা জিনিস অন্তত বোঝার চেষ্টা করো, দুজনের হাইট যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তাহলে তো ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যাবে। ন্যাচারাল না যে হাইটগুলো বেশি বা কম? তা হাইট বেশি হলে ক্ষেত্রফল তো চেঞ্জ হয়ে যাবে, কারণ কমন যে দুটো বাহু সেই দুটো বাহু কিন্তু এবি নেওয়া আছে। এই অঙ্কটার প্রবলেমটাই হচ্ছে কমন যে দুটো সাইড, কমন যে দুটো বাহু, সেই দুটো বাহু আবার এবি নেওয়া আছে, তাহলে এবি নেওয়া আছে, কিন্তু এবিটা এটাই যে তার কোনো মানে নেই। এবি হয়তো এখানে নিলে, আর এদের দেখা গেল এদের এবিটা মেবি, মেবি এটা এখান থেকে শুরু, এখানে বি, তারপরে ই, তারপরে এফ, মেবি হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমার তো একবারও বলিনি যে এই অঙ্কটাতে এবিটা হচ্ছে সামান্তরিকের বেস, বেস মানে হচ্ছে ভূমি, ভূমি তো একবার বলিনি। ভূমি হলে গল্প আলাদা, ভূমি যদি না হয় গল্প আলাদা। তুমি বলছো ভূমি এ আর বি যদি ভূমি হয়, ই আর এফ যদি ভূমি হয়, তাহলে নিয়ম কি জানো তো? ভূমি মানে একই ভূমি মানে তাদের ক্ষেত্রফল সমান থাকতে গেলে উচ্চতা সমান হতেই হবে। উপপাদ্যটার কি নিয়ম? উপপাদ্য বলছে যে একটা যে কোনো সামান্তরিক নাও, নিলে সামান্তরিক, ওই রে বাবা ট্রাপিজিয়াম হয়ে গেল তো, মনে করো একটা সামান্তরিক নিলে, বলছে এই সামান্তরিকের ক্ষেত্রফল আর এদেরকে দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এদেরকে দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। আয়তক্ষেত্রটা কেমন দেখতে হবে ভুল বললাম, এদেরকে দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, মানে বলছে এই সামান্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ ইয়োলো কালি দিয়ে যেটা করেছে সেটার ক্ষেত্রফল, আর এদেরকে দিয়ে অর্থাৎ রেড কালি দিয়ে যেটা করেছি, যদি ভূমি একই থাকে, উপপাদ্যটা কেমন জানো তো? একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তার মানে এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে। এই অঙ্কটাতে তাই যদি হয়, তাহলে এটা যদি এইচ হয় আর ওর উচ্চতা যদি এমন হয়, তাহলে এটা সমান হবে, এটা হবে।
নিয়ম অনুসারে এইচ আর পি সমান হবে। কিন্তু এ বি এই অঙ্কটার ক্ষেত্রে কি বলে দেওয়া আছে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত? আমি বলছি না, কোথাও লেখা নেই। আমি তো দেখলাম দুবার করে, কোথাও লেখা নেই। তাহলে এটা কোনো কিছুই বলা যাবে না। সো কোনোটি নেই, কোনোটি নয়, এই অ্যান্সারটাই এই অঙ্কটার ক্ষেত্রে হবে। আমি কি ক্লিয়ার করলাম? না, ক্লিয়ার করলাম নাকি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। তাহলে কি বলছি আবার, সেম প্রবলেম পরীক্ষার সময় দিয়েছে। সাপোজ এ বিটা বলে দিয়েছে ভূমি, এ বি ভূমি। তাহলে এ বি যদি ভূমি হয় তাহলে একই বেস ভূমি আছে, সমান্তরাল যুগলের মধ্যে যত সামান্তরিক আছে সবার ক্ষেত্রফল সমান। আসলে সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাই ওটা তো সমান হবে। কিন্তু এ বিটা এখানে কোথাও বলে দেওয়া নেই যে ভূমি কি না, কিচ্ছু বলা নেই। তাহলে এই দুটোর সঙ্গে এগুলো সম্পর্ক হবে না। আসলে কি জানো তো, এটা যদি হয় তাহলে ক্ষেত্রফল বেশি হয়ে যাবে, এটা যদি ক্ষেত্রফল আরেকটা বেশি হয়ে যাবে। কার ক্ষেত্রফল বেশি হবে? যার উচ্চতাটা বেশি তার ক্ষেত্রফল বেশি হবে। তাহলে এর ক্ষেত্রে এর ক্ষেত্রফল বেশি হবে, এটার এইচ, আর এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রফল বেশি হবে। আর যদি ইকুয়াল হয় তাহলে দুজনের সমান হবে, প্রোভাইডেড সাম কন্ডিশন। একটা কন্ডিশন কি, এ বি বেস হতে হবে দুটো সামান্তরিকের, বলা তো নেই এখানে। বুঝে গেছো? তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে দিস ওয়ান। মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট, নর্মাল কনসেপ্ট, তাতেই প্রবলেমটা পারা যাচ্ছে। আচ্ছা নেক্সট স্যার চলে একবার আসি। বলুন, হাইটটা যার বেশি হবে তার ক্ষেত্রফল বেশি হবে? নর্মাল না, ক্ষেত্রফল কেমন, ক্ষেত্রফল কথাটির মানে হচ্ছে যে আমি ক্ষেত্রফলটা কেমন, ধরো তুমি বলছো স্যার এই ক্ষেত্রফলটা বের করতে চাইছি, আমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাইছো, কথা কথা বলছি। তা সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে নিয়ম বলছে এই সামান্তরিকের জন্য তুমি আয়তক্ষেত্রটাই অঙ্কন করো, করলে তার ক্ষেত্রফল না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য এ একটা বি, তাহলে এ ইন্টু বি, এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, আর ক্ষেত্রফল একটা আর পরিসীমা একটা, দুটো একদম আলাদা ক্যাটাগরি। পরিসীমা আর ক্ষেত্রফল কেমন, নর্মাল নিয়মে যদি তুমি বোঝার চেষ্টা করো, আমি বলেও দিচ্ছি ব্যাপারটা। একদম ছোট বাচ্চাদেরকে পড়াতাম, এইভাবে পড়াতাম যে ওদেরকে মাঝে মাঝে আমি বলতাম যে বলো তো রে বাবা, ধরো তোমার মা, তোমার বাবা তোমাদের যে বাড়িতে আছে সেখানে একটা রুম, বলছে তুমি তো ভালো পড়াশোনা করছো, তো সেই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য টাইলস বসাবে। তা তোমার রুমে যদি টাইলস বসায় তো মিস্ত্রির সঙ্গে কিভাবে তোমার বাবা ডিল করবে? তুমি বলছে স্যার, কেউ কেউ বলবে হয়তো স্যার টাইলস নিয়ে আসবে দোকান থেকে। আমি বলছি, কতগুলো টাইলস নিয়ে আসবে? তখন আমি বললাম হয়তো টাইলস কি এরকম বলে দেবে মিস্ত্রিকে যে আপনি এক কাজ করুন, মিস্ত্রি এসে বলছে যে আপনি এক কাজ করুন, দোকান থেকে যত টাইলস আছে সব টাইলসগুলো নিয়ে আসুন, আমার বসানোর পর যেগুলো বেঁচে যাবে সেগুলো ফেরত দেবে। নিশ্চয়ই না। তাহলে পারফেক্ট হিসেব করবে, তো ওই হিসেবটা হচ্ছে ক্ষেত্রফল দিয়ে। তার মানে টাইলস বসাচ্ছ সেটা ক্ষেত্রফল দিয়ে। কি করে ক্ষেত্রফল? আমি যে পয়েন্ট থেকে পেয়েছো এই দিকে দৈর্ঘ্য বের করব, ওটা প্রস্থ বের করবো, তাহলে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে এই ক্ষেত্রফলটা আসবে। তার মানে টাইলস বসানোটাকে আমি ক্ষেত্রফল বলছি। কিন্তু মা আবার বলছে যে আমি এই রুমটার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটা বর্ডার দেব, সুন্দর করে এইদিকে একটা বর্ডার দেব। তাহলে যখন তুমি বর্ডার বসানোর গল্প বলবে তখন হচ্ছে পরিসীমা। তাহলে বর্ডার বের করার সময় পরিসীমা সেটা কি হবে, যে এটা কতটা দৈর্ঘ্য, তাহলে একটা, ওই সেম জিনিস ওখানে আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য। আবার এটা প্রস্থ, এটা প্রস্থ, সেম জিনিস এখানে আছে, তাহলে 2 ইন্টু প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা হচ্ছে পরিসীমা বের করার গল্প। পরিসীমা একদম আলাদা, আর ক্ষেত্রফল আলাদা। ক্ষেত্রফল মানে একদম টাইলস বসানোর গল্প বলা হচ্ছে, আর পরিসীমা মানে বাউন্ডারির কথা বলা হচ্ছে। তো আমাদের যদি কোনো একটা রুমের দৈর্ঘ্য যদি বেড়ে যায়, প্রস্থটা যা ছিল ছিল সেম থাকলো, আরেকটা রুমের দৈর্ঘ্য আরেকটু বড়, তাহলে কি হবে, ক্ষেত্রফল বেড়ে যাবে। তার মানে কি, এখানে উল্টোটা বলতে পারো যে উচ্চতা যদি বেড়ে যায় তাহলে ক্ষেত্রফলও বেড়ে যাবে, যত উচ্চতা তত ক্ষেত্রফল। বুঝতে পারছো কথাটা? বুঝতে পেরেছো নাকি বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা খুব নর্মাল একটা প্রবলেম, কিচ্ছু নেই, ভেরি সিম্পল। আচ্ছা জিওমেট্রির কতগুলো প্রবলেম পাচ্ছে 10 ইয়ার্সের আগের বারের কোশ্চিনটাই তো দেখছি, আর কিছুই দেখছি না, এটাই। তাহলে তুমি কত কোশ্চিন পাচ্ছ, আমি কোশ্চিন দেখছি আর জিওমেট্রি কোশ্চিন দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত জিওমেট্রি কোশ্চিন কি করে থাকতে পারে। খুব যে কঠিন তা নয়, তখন ম্যাচুরিটি লেভেল ছিল না, পারতে না। কিন্তু এখন তোমার ম্যাচুরিটি লেভেল থাকার জন্য বেশিরভাগ অঙ্ক ম্যাচুরিটি লেভেল দিয়েই করে দেবে।
ম্যাচুরিটি লেভেল দিয়ে করে দেবে মানে এই অঙ্কটা ছবি তো স্যার পরিষ্কার, ছবি দেখেই তো বোঝা যাচ্ছে এটা কি হতে পারে। আমার তো মনে হচ্ছে যে এই কোণের মান বা এক্স এর মান বের করতে বলছে। তাহলে অঙ্কটা একটু পড়ি। বলছে প্রদত্ত চিত্রে, মানে যে চিত্রটা দেওয়া আছে, প্রদত্ত মানে দেওয়া আছে চিত্রে এ এটা বির স্যার সঙ্গে, 45 ডিগ্রি হবে। ওকে শোনো এবার, এ বির সঙ্গে সিডি সমান্তরাল, তার মানে এ বি আর সিডি সমান্তরাল, আর বিজি ইর মান বের করো, আর ছবিতে আবার বলে দেওয়া আছে কোনটা কি কোণ, তার মানে আমাকে বের করতে হবে বিজিই, তাহলে এই কোণটা বের করতে বলছি। তুই বলছিস স্যার এই কোণটা বের করতে বললে আমি তাহলে এক কাজ করি না, এই টোটাল কোণটার সমষ্টি কত সেটা বের করি। তা টোটাল কোণের সমষ্টি আমরা জানি কত, 360 ডিগ্রি। তুই বলছিস কি করে 360 ডিগ্রি কি করে, আমরা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টটা হচ্ছে 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্টটা 90 ডিগ্রি, থার্ড কোয়াড্রেন্টটা 90 ডিগ্রি, ফোর্থ কোয়াড্রেন্টটা 90 ডিগ্রি। এরকম চারটে কোয়াড্রেন্ট যদি থাকে তাহলে তার স্থান কত হবে, 4 × 90 ডিগ্রি, দ্যাট মিনস 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে 2π। তাহলে আমি জেনে গেছি রেডিয়ানে 2π আর ডিগ্রিতে হচ্ছে 360, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা জানি। তা টোটাল অ্যাঙ্গেল 360, গুড, তাহলে 360 পেয়ে গেলে তাহলে এই মানটা কত হবে, প্রথম কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস এক্স, হলো প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স। তারপরে কোণটা, তুই বলবি স্যার তারপরে কোণ মানে তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা দরকার। আমি যে এই দুটো কোণের মধ্যে আবার একটা সুন্দর সম্পর্ক আছে, এই কোণ আর এই কোণ সমান হবেই হবে, তো ওটা তো এক্স, তাহলে এইটাও এক্স, তাহলে এটা প্লাস এক্স প্লাস। আবার মজার বিষয় হচ্ছে এই কোণের সঙ্গে এই কোণ আবার সমান, এটা সেম, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে ওই কোণটা আবার কত, আচ্ছা ওই কোণটাই তো বের করতে বলেছে, তাহলে ওই কোণটাকে তুমি ওয়াই বলে দাও, ওটা ওয়াই বের করবো, তাহলেই সম্ভব। আচ্ছা ওয়াই বের করবো আর কেন, তাহলে ওটা এক্সই বের করবো। আচ্ছা তাহলে ওই কোণটা কত, ওই কোণটা হচ্ছে 90 প্লাস এক্স প্লাস, তারপরে বলছে যে স্যার এটা তো বুঝলাম, এবার এই কোণ আমরা কি করলাম, কোন কোন কোণ নিলাম, প্রথম কোণ নিয়েছি এটা, তারপর নিয়েছি এটা, তারপর নিয়েছি এটা, এবার এই কোণটা নিতে হবে। এবার এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, না এটা তো নিয়ে নিলাম, সরি সরি সরি, তাহলে কোন কোণটা বাকি রইলো, আমি কি বললাম, ভুল বলছি না, এই কোণটা নিলাম, এই কোণটাও নিয়ে নিচ্ছি, এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স নিয়ে নিচ্ছে, ভেরি গুড। তারপরে এই কোণটাও নিয়েছি, তাহলে আমার এই কোণটা নিতে হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা আবার সেম, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে এটা এক্স, তাহলে এদের মান কত 360। এখান থেকে এক্স এর মান বের করব, এখান থেকে যদি এক্স এর মান বের করি তাহলে এক্স পাবো, কিন্তু এই কোণের মান কত 90 ডিগ্রি প্লাস এক্স, তাহলে অ্যান্সার হবে 90 ডিগ্রি প্লাস এক্স। তাহলে এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করার নিয়ম কি, 1 2 3 4, 4x প্লাস 90, 90 হচ্ছে 180, তাহলে এটা কোণ নিলে তো? হ্যাঁ চারটে কোণ হবে তো? হ্যাঁ, একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ, চারটে কোণ, চারটি তো হলো, একটা কোণ এটা প্লাস এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, তবে তো পুরো কোয়াড্রেন্টটা আসলো। তুমি বলছো স্যার উপরেটা নেবা, পেয়েছেন মনে হচ্ছে, দেখ। দেখে আমি বলেছি এটা কোন কোণ। আচ্ছা তোমাকে আমি ছবিতে যা আছে সেটা বলি, তাহলে বলবো। আচ্ছা আমি প্রথম কোণ নিয়েছি এটা, তারপরে কোণ এটা, তারপরে কোণ এটা, তারপরে কোণ এটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, ব্র্যাকেটটা দেন তুমি বুঝ। তাহলে এই গেল, এবার এক্স 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 চারটে, 90 90 কত 180, তাহলে ওখানে 360, তাহলে তুমি কি পেয়ে গেলে 4x এর মান হচ্ছে 180, বিয়োগ করলে 180, তাহলে x এর মান হচ্ছে 180/4, কাটাকাটি করলে 4 আর 5, 45 ডিগ্রি। তাহলে x এর মান 45 ডিগ্রি, বাবা x এর মান 45, আমার তো চেয়েছে 90 প্লাস এক্স, তাহলে বি জি ই তাদের মান হবে 90 ডিগ্রি প্লাস এক্স। 90 ডিগ্রি প্লাস এক্স মানে 90 প্লাস 45 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি, তাহলে 135 অ্যান্সার। কেন আমাকে 45 কে যেন অ্যান্সার বললো, না 135। না না 135 স্যার। সিচুয়েশনটা বুঝতে পারলে, এটার জন্য কি হিউজ অনেক কনসেপ্ট দরকার, নাকি মোটামুটি নর্মাল নিয়মে বোঝা গেল, খুব কনসেপ্ট দরকার। তাহলে কি হ্যাঁ স্যার কি ঠিক আছে। লাগছে বলি, কোয়াড্রেন্ট গুলো লাগছে,
আচ্ছা, এই কোয়াড্রেন্টগুলোর ক্ষেত্রে তুমি সিচুয়েশনটা বোঝো, যদি আমার এমন টাইপেরও থাকতো, তবু আমি বলতাম যে এই কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটের সমষ্টি হচ্ছে 360। তুই বল স্যার এই কোণ সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এটা এক্স জানা আছে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এটার সঙ্গে এটা সমান যেহেতু, তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে এটা এক্স, এটা এক্স, এটা 90 প্লাস এক্স, তাহলে এদের সমষ্টিগুলো 360 হবে। সেখান থেকে তুমি এক্স এর মান পেলে। কিন্তু আমাকে তো বের করতে বলেছে বিজিই। আচ্ছা ধরো 45 ডিগ্রি চলে আসলো বাই চান্স, 45 ডিগ্রি আসার পর একটু চোখ কান খোলা রাখবে, দিয়ে বলবে যে এই কোণটা স্যার কোনোদিন 45 ডিগ্রি হয়, তো দেখেই মনে হচ্ছে অনেক বড় কোণ। আমি তখন বলবো আচ্ছা আচ্ছা, তাহলে এটা ধরুন এটা এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা 45 ডিগ্রি, তাহলে 90 প্লাস 45 ডিগ্রি মিলে আমার হবে এই উত্তরটা। আমার কথা বুঝতে পেরে গেছো এবার? ইয়েস অর নো? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, নিচের কোন কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যায়? আমি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে নর্মাল একটা প্রবলেম, এই কোণগুলোর মধ্যে কোন কোণ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে? তাহলে যার মান 180 ডিগ্রির সঙ্গে সমান হবে সেটা দিয়ে তৈরি করা যাবে। যদি 180 ডিগ্রি দিয়ে সমান হয় তাহলে তৈরি করা যাবে। দেখা যাক এদের সমষ্টি, এই তিনটে সমষ্টি 90 প্লাস স্যার দেখে নেই একবার। আচ্ছা 90 প্লাস 40 মানে 130, তাহলে এটা 150, এটা 200 হয়ে যাচ্ছে, হবে না। তারপরে 90 প্লাস এটা মানে 140 প্লাস 140 হচ্ছে। তারপর এটা হচ্ছে 65 আর 85, 5 8 8 6 14 15, 200 হচ্ছে না। আবার এখানে হয়ে যাচ্ছে এই দুটো মিলে কম হয়ে যাচ্ছে না, 65 আর 55 মিলে হচ্ছে 60 60 120, 120 আর 125 মানে 145, তাহলে এটা হচ্ছে না। তাহলে কোনটা উত্তর হবে? বুঝতে পারলে? খুব কঠিন। তাহলে কি জানতে হলো এই অঙ্কটা করার জন্য? নিচের কোন কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যায়? তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? বলে স্যার মনে নেই আমার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত। ফর্মুলা আমি জানি n-2 ইন্টু পাই, এটা হচ্ছে n সংখ্যক বহুভুজের কোণগুলির সমষ্টি, এটা সূত্র। তো n এর মান কত? 3, তাহলে 3 - 2 ইন্টু পাই, 3 - 2 ইন্টু পাই মানে পাই, পাই মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যার জন্য হবে সেটা দিয়ে উত্তরটা আসবে। নেক্সট চলে আসো, বলছে যে একটি সংখ্যার সাথে, এটা বীজগণিতের অঙ্ক, একটি সংখ্যার সাথে 32 যোগ করলে করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 16 কম, সংখ্যাটি কত? তাহলে তুমি বলবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে। সংখ্যাটা আমি এক্স ধরে নিলাম, সংখ্যা হচ্ছে আমার এক্স, তাহলে এক্স সংখ্যার সঙ্গে তুমি কি করছো, ওই সংখ্যাটার সঙ্গে কত যোগ করবে? 32, 32 যোগ করে 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, একদম প্রশ্নটা দেখো, করলে যে সংখ্যাটি পাওয়া যায় তাহলে এই সংখ্যাটি পাওয়া যায়। তা আবার মূল সংখ্যা, মূল সংখ্যা মানে এক্স, মূল সংখ্যা মানে এক্স, সেখান থেকে কত? 16 কম, তাহলে 16 কম, তাহলে এরা সমান। আবার বলছি, যে কোনো সংখ্যা মনে মনে ধরছো সেটা এক্স, এক্স দিয়ে ধরলে সুবিধা হবে। তাহলে একটি সংখ্যা এক্স, তার সঙ্গে 32 প্লাস বলেছে না, সরি, তাহলে একটি সংখ্যা এক্স তার সঙ্গে 32 প্লাস, তারপর 5 দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাহলে এটা পাওয়া যায়, তার মান মূল সংখ্যা মানে এক্স, সেখান থেকে 16 কম, তাহলে সঙ্গে সমান। তাহলে এই অঙ্কটা থেকে কি পাচ্ছি রে বাবা? 5x প্লাস 32, 5 দুনে 10, 3 5 15, 180 সমান সমান ওইদিকে হচ্ছে x মাইনাস 16, তাহলে এটা এই এক্সটা এইদিকে নিয়ে আসলে 4x, ওটা ওইদিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে 196। হবে হ্যাঁ 180টা, ওটা 160 হবে। 3 5 15, আচ্ছা 3 5 15, 5 দুনে 10, 160, এটা হচ্ছে 160, তাহলে 160 প্লাস, সরি
160 প্লাস 16, তাহলে 106 76, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে নাকি? এটা মাইনাস হচ্ছে, ওটা নিয়ে যাও 160, এটা মাইনাস 176, নিচে কত 4, কাটাকাটি করলে কি হবে 4 4 16, 4 4 16, -44, -44 হচ্ছে উত্তর। ক্লিয়ার? মানে জাস্ট অঙ্কগুলো দেখবে যে কেমন লেভেলের আসছে, ওই প্যাটার্নটা দেখে আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করা উচিত। যদি খুব কঠিন আসে সেগুলো যেন পেরে যাও, সেটাও মাথায় রাখবে। যেমন নেক্সট কোশ্চেন কি বলছে, তোমার বর্তমান বয়স x বছর, তাহলে তোমার বয়স x বছর বর্তমানে। ক্যালকুলেশন যদি খুব অসুবিধা হয় তাহলে এক্সটাকে তুমি একটা নির্দিষ্ট তোমার বয়সটাই ধরে নেবে, যে আমার এখন বর্তমান বয়স 30 বছর। তাহলে তাই যদি হয় তাহলে 5 বছর আগে কত ছিল? 25 ছিল। তাহলে বছর হলে 5 বছর আগে, তাহলে 5 বছর আগে এটা ছিল, 5 দিয়ে কমে যাবে। আবার 5 বছর পরে, 5 বছর পরে তোমার বয়স বেড়ে যাবে। ওদের অনুপাত কত? সো বি। তাহলে বর্তমান বয়স 5 বছর আগে, 5 বছর পরে, অনুপাত তো ইস টু দিয়ে লেখে, তাহলে অনুপাত এত, ব্যাস। তাহলে অঙ্কটা পড়তে যে একটুকু সময়, যে এনার্জি দিয়ে একটু পড়তে হবে। অনেকে বলবে স্যার এত বড় কোশ্চেন পড়বো, তারপরে যদি না পারি চাপে পড়ে যাবো, অনেকে বলবে। তা পড়তে যাটাই, কিন্তু পড়লেই দেখবে পেরে যাবে। নেক্সট চলে আসো অ্যানাদার কোশ্চেন, বলছে এটা এটা খুব ভুল করবে, এটা অনেকে ভুল করবে। বলছে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার সমান সমান ওইদিকে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। তাহলে এটা তো সমীকরণ, দেখি তো মনে হচ্ছে এটা সমীকরণ, এক্স থাকলেই সমীকরণ হয়, আর সমান সমান থাকলেই সমীকরণ হয়। তাহলে তোমরা অনেকে হয়তো বলে দেবে এটা সমীকরণ, যে এক্স আছে স্যার সমীকরণ। কিন্তু এই সমীকরণগুলোতে ইংরেজিতে বলা হচ্ছে ইকুয়েশন, আর আইডেন্টিটি মানে হচ্ছে সেম সেম সেম, অভেদ, কোনো পার্থক্য নেই। আইডেন্টিটি মানে হচ্ছে অভেদ। আর ইনইকুয়েশন মানে কি, যে গেটার নাহলে লেস, এরকম টাইপের, লেস বা গেটার, ইনইকুয়েশন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যেটা কি, তাহলে তুমি বলবে স্যার এটা কাজ করি না, এই 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, ওইদিকে তো 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 আছে, তাহলে এদেরকে আমি লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, কারণ এটা ফর্মুলা ফেললাম। আর ওইদিকে তো ওইদিকে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, মজার বিষয় হচ্ছে এই 1 1 কাটবে, 4x 4x কাটবে, এটা কাটবে, তো 0 সমান সমান 0, তো 0 সমান সমান 0, এই কথাটির মানে কি এইদিকেও কিছু নেই ওইদিকেও কিছু নেই। তার মানে 0-র সঙ্গে 0 সমান, এই কথাটির মানে হচ্ছে যে এরা দুদিক থেকে সমান, অভেদ, কোনো সমস্যা নেই। অভেদটা যদি ভালো না লাগে তুমি আইডেন্টিটিটা বলবে, তার মানে এরা আইডেন্টিটি সেম। আইডেন্টিটি কোন সেন্সে বলছি, যে মিররে আছি, আমার ইমেজটা আমি দেখছি, তার মানে আমরা আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি কোন দিক দিয়ে, এটা যদি আমার মিরর হয়, আয়না যদি হয়, তাহলে এই দিকে যা আছে ওই দিকে তাই আছে, তার জন্য আইডেন্টিটি। তো আইডেন্টিটিটাকেই আমরা অ্যানাদার ভাষায় বলছি অভেদ। অভেদ আর ভেদ, ভেদ মানে কি পার্থক্য আছে, বুঝতে পেরেছো? মিনিং গুলো বোঝার চেষ্টা করো, তারপরে দেখবে পারবে। নেক্সট চলে আসো ক্রয় মূল্য বিক্রয় মূল্য সংক্রান্ত প্রবলেমগুলো। এগুলো তো খুব সহজ রে বাবা, এটা কিছুই নেই। যেমন এই প্রবলেমটা দেখে যেটা মনে হচ্ছে ক্রয় মূল্যর অনুপাতটা বেশি, তার মানে তুমি কিনেছিলে 20 টাকা দিয়ে, যদি 20 বলি এখানে 20 অনুপাত, কিন্তু 20 টাকা দিয়েই কিনেছো, আর বিক্রি করেছো 19 টাকায়, মানে খুব ঠেকা পড়ে গেছে। বলছে স্যার সোনা কিনে ফেলেছিলাম, দিয়ে এবার সোনার দাম কমে গেছে, তখন বিক্রি করছি বাধ্য হয়ে, তাহলে কি হবে? ক্ষতি হবে। তো ক্ষতি হয়েছে, কত টাকা ক্ষতি হবে? কত টাকা ক্ষতি হবে? তাহলে তোমার, অপশন সি। হ্যাঁ বলো আমাকে, এখানে ক্রয় মূল্য হচ্ছে কি, ক্রয় মূল্যটা 20, সেখান থেকে তুমি এক এক বিক্রয় ক্ষতি করেছো, হচ্ছে তাহলে এক ক্ষতি হচ্ছে। তো এক ক্ষতি হচ্ছে, কার উপর এক ক্ষতি হচ্ছে সেটা বলো। ক্রয় মূল্যের ওপর 20 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি হচ্ছে 1। তা আমার 100-র উপর কত ক্ষতি? তাহলে 1-এর ওপর কত ক্ষতি, 100-র উপর কত ক্ষতি, 100 মানে গুণ হয়ে যাবে, তো 5%। 100-র উপর মানেই পার্সেন্টেজ, 100-র উপর মানে পার্সেন্টেজ, শতকরা মানেই হচ্ছে শতকরা, শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজের উপর। তাহলে কি করবে, দেখো বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয় না, এখানে তো ক্রয় মূল্য, ক্রয় করেছিলাম,
বিক্রি আমি আমার ঠেকাতে বিক্রি করে দিয়েছি, তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি। এই লাভ ক্ষতির অঙ্ক এত আসে ভাবতে পারবে না, লাভ ক্ষতিটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট চলে আসো, বলছে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি 90 হয়। কত ইজি ভাবো, সংখ্যা ছিল এক্স, এক্স দিয়ে ধরলে সুবিধা হবে, তাহলে এক্স বলছে ওই সংখ্যাটাকে তুমি 20% বৃদ্ধি করছো, তাহলে এক্স এর 20%, এক্স এর 20% এটা তুমি বাড়িয়েছো, তাহলে 90, তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স এর 20% মানে এক্স প্লাস 20% মানে তো নিশ্চয়ই জানো উপরে 2, উপরে 20 আর নিচে হচ্ছে 100, 20% মানে 100 দিয়ে ভাগ করছো, তাহলে ওই দিকের মান কত? 90। আমার কিন্তু এক্স এর মান দরকার, তাহলে এটা 1 প্লাস এটা ভাগ করলে হবে 0.2, তাহলে ওর মান 90, তার মানে এক্স এর মান হবে 1.290, তাহলে এক্স কত হবে? উপরে 90 আর 1.2, 1.2 কে যদি এমন করে দাও, দশমিক তুলে দাও, তাহলে এমন কাটাকাটি করলে যেটা হবে সেটাই উত্তর। মজার বিষয় হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে 5, বা তুমি এটাই করতে পারো, ঠিক আছে, ওখানে যা আছে আছে। এটা হলো কত? 2 দিয়ে কাটাকাটি করলে 6, 6 দিয়ে উপরেরটা কি কাটাকাটি যাচ্ছে? 3 দিয়ে তো যাচ্ছে, বা 6 দিয়েই যাবে হয়তো, 6 15 স্যার 75 হবে। 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, গুণ করলে কত পাচ্ছ? 75, 5 15 এটা, তার মানে ওই সংখ্যাটি কত হবে? 75। তাহলে তোমায় কি বুঝতে হচ্ছে? সংখ্যাটি ধরে নিলাম এক্স, 20% বৃদ্ধি, তাহলে এক্স এর 20% কত? তাহলে এক্স এর 20% বৃদ্ধি মানে প্লাস, তার মান কত? 90। তাহলে এইটুকু জানলে তারপরে নর্মাল ক্যালকুলেশন করে করে উত্তর পাবে, শর্ট ট্রিক দরকারও নেই, এটা শর্ট ট্রিকের কি আছে, এমনিই বোঝা যাচ্ছে যে কি হতে পারে না হতে পারে। নেক্সট চলে আসো, বলছে পি প্লাস কিউ, বীজগণিতের অঙ্ক, পি প্লাস কিউ এর মান 8 আর পি মাইনাস কিউ এর মান 6, তাহলে পি কিউ কত? আমরা একটা খুব সুন্দর সূত্র জানতাম, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এদের সূত্র একটা খুব সুন্দর, এই সূত্রটা বলছে 2 টাইমস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেন এটা কেটে যায় যেহেতু, কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা যদি মাইনাস করতাম সেটা আবার হয়ে যাবে কত রে বাবা? 4 এ বি। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে যে এ বি কত, তাহলে এ বি হচ্ছে এ প্লাস বি, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে বাই 2 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটা যেহেতু পি কিউ বের করতে বলছে, তুমি ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করতে পারো। ডাইরেক্ট ফর্মুলা ইউজ করার জন্য নিয়ম কি না, পি কিউর মান হবে পি প্লাস কিউ বাই 2 তার স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার স্কোয়ার, পি প্লাস কিউ 8, তাহলে 8 বাই 2 তার স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ 6, তাহলে 6 বাই 2 তার স্কোয়ার, 8 বাই 2 মানে 4, 4 মানে 16, আর 3 3 মানে 9, 3 স্কোয়ার মানে 9, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত আসছে? 7, তাহলে অ্যান্সার হচ্ছে 7। ফর্মুলা অ্যাপ্লাই স্যার করলে মানে বেশি খাটনি হয়ে গেল, তার থেকে সহজেই হয়ে যেত কি করে করতে ওই বলো তো? কোয়েশ্চেনটা দিয়ে। কি করে করতে? স্যার পি প্লাস কিউ ইকুয়াল টু 8 আর পি মানে 1, কিউ কিউ কেটে যাবে ওপর নিচে, 2p ইকুয়াল টু 14, তাহলে p ইকুয়াল টু 7 আর ওটা কিউটা 1 হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, দেখবে কত সহজ হয়ে যাবে, দেখবে দেখবে কত তাড়াতাড়ি হবে, দেখবে, দেখো তাড়াতাড়ি হয়েছে না? হ্যাঁ স্যার, এটা তাড়াতাড়ি হবে, ওটা নয়। এটা বললাম তার জন্য কঠিন লাগছে, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো তাহলে তাড়াতাড়ি হবে। ও বলছে, ও খুব ভালো জিনিস বলেছে, যে শর্টকাট ট্রিকটা বলছে, বলছে পি প্লাস কিউ 8, পি মাইনাস কিউ হচ্ছে 6, পি কিউ বের করবো, তাহলে পি এর মান হবে 8 প্লাস 6 বাই 2, তার মানে 14 বাই 2, 6 14 বাই 2 মানে 7, হ্যাঁ স্যার, 2p ইকুয়াল টু 14। হ্যাঁ তাহলে 7, আর কিউ এর মান হবে, এটা মাইনাস করো 1, ভেরি গুড, তাহলে পি কিউ কত হবে? 7 ইন্টু 1 সমান সমান 7। মানে এই অঙ্কটা সহজ হলো, কিন্তু যদি এরকম টাইপের কখনো ফর্মুলা ইউজ করতে হ্যাঁ হয় স্যার, সেটার জন্য এটার ক্ষেত্রে সহজ হলো, নাহলে সূত্র লাগালে সহজ হলো। ঠিক আছে। খুব সহজ আসে, খালি সহজ আসে সহজ আছে ভেবে না পড়বো না স্যার, পেরে যাব, না পড়ে সহজ কি করে হবে? সহজ আসে তাহলে আরো তাড়াতাড়ি করতে হবে, তাহলে আরো শর্টকাট ট্রিক করতে হবে। সহজ আসে কাদের ক্ষেত্রে? এই অঙ্কের অঙ্কগুলো সহজ, কারা এই পরীক্ষাটা দেবে? সবাই।
যারা অঙ্কে এত ভয় পেত তারাও পরীক্ষা দেবে, তাদের কাছে এই অঙ্কটা মোটেই সহজ না, তাদের কাছে কঠিন। তারা অঙ্কে অ্যাডভান্টেজগুলো নেবে না, কিন্তু ওই বাকি সাবজেক্টগুলোতে অ্যাডভান্টেজ নেবে। আর অঙ্কে সায়েন্সের ছেলেপেলেগুলোর কি সুবিধা না, ওরা এই জায়গাটা থেকে ফুল মার্কস অ্যাটেন্ড করতে পারবে। এখানে টোটাল 30 মার্কস, মানে টোটাল 60 আছে, তোমার 60-র মধ্যে যদি তুমি 59 পাও তাহলে তুমি কম পেয়েছো, তুমি 1 নাম্বার কম পেয়েছো, তোমার 1 নাম্বার কম পাওয়া উচিত ছিল না। বাকি যারা আর্টসের ছেলেপেলে আছে তাদের ক্ষেত্রে কম হতে পারে, হ্যাঁ না এটা সত্যি তো এই মুহূর্তের মধ্যে করা যাচ্ছে না। তাহলে তোমরা এখান থেকে অ্যাডভান্টেজ পাচ্ছ, সেটাই তো সুবিধা, আর কিছুই না। এটা কি কেন এই সব চ্যাপ্টারগুলো আছে যে আপার প্রাইমারি পর্যন্ত সব সাবজেক্ট তোমাকে পড়াতে হবে, সেই জন্য মিনিমাম তোমার বেসিক লেভেলের ম্যাথমেটিক্সগুলো জানতে হবে, বেসিক লেভেলের সায়েন্সগুলো জানতে হবে, বেসিক লেভেলের জিকেগুলো জানতে হবে, তো সেটাও অন্তত মিনিমাম জানতে হবে। সেই জন্য এই কোশ্চেনগুলো, আর কিছুই না। এবার চলে আসো নেক্সট আরেকটা কোশ্চেন, বলছে যে চতুর্থ সমানুপাতিক। ভালো কোশ্চেন এগুলো, কিছুই না, আমি বলি দেখো, এ একটা আর বি আর একটা, তাহলে এদের না অনুপাত, এটা যে কোনো দুটো সংখ্যার অনুপাত। বলছে আরো ধরো অনুপাত আছে, ধরো সি আর একটা ডি, তাহলে এটা আরেকটা অনুপাত। বলছি এই অনুপাত আর এই অনুপাত সমান নাও হতে পারে, সমান নাও হতে পারে, কিন্তু এই অনুপাত আর এই অনুপাত যদি সমান হয় তাদেরকে এই নোটেশন দিয়ে লেখা হয়। আর এই নোটেশনটা বলতে চাইছে যে এরা সমানুপাতিতে আছে। আর যদি সংখ্যাটা এরকম টাইপের হয় তাহলে বলা হয় সরল সমানুপাতিতে আছে। এই নোটেশনটা তোমরা অভ্যস্ত নও, এটা মানে সমান, এই অনুপাত সমান, এটা মানে হচ্ছে যে এই অনুপাত আর এই অনুপাত সমান। চেক করার উপায় কি? চেক করার উপায় হচ্ছে যে বলে না, এইভাবে বলে, প্রথম পদের সঙ্গে চতুর্থ, এটা চতুর্থ হচ্ছে প্রথম, সমান সমান দ্বিতীয়র সঙ্গে তৃতীয়, এই দুটোর গুণফল যদি সমান হয় তাহলে বলবো তারা সাম্যানুপাতে আছে বা সমানুপাতিতে আছে। আমরা এরকম লিখি না সাধারণত, আমরা বলি যে এটা সমান সমান C/D। তাহলে আমাকে এই অঙ্কের ক্ষেত্রে কি কি বের করতে বলেছে রে বাবা? এটা হলো ফার্স্ট পদ, এটা হলো বাংলা লিখবো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, এটা হলো আমার প্রথম পদ, এটা হলো দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা হলো চতুর্থ। আমার কি বের করতে বলেছে? চতুর্থ। তাহলে এটা সমানুপাতিতে আছে, সমানুপাতি মানে এরকম, তাহলে চতুর্থ বের করতে হবে। তাহলে ডি বের করতে হবে। এদের নিয়ম কি? A/B সমান সমান C/D। ডি মানে কি হবে রে বাবা? ডি মানে হবে এ, ডি পেতে চাইছো, তাহলে বি গুণ C/A, তার মানে দ্বিতীয় আর তৃতীয়র গুণফল আর এ দিয়ে ভাগ, তাহলে ডি বের করতে পারলেই হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমার তাহলে কি গল্প হবে? আমি তোমাদেরকে এইভাবে বলবো, এরকম জটিল করে ভাববেই না। তোমরা কি করবে যে অনুপাতটা হচ্ছে এক্স, তার মানে 4:7 সমানুপাতিকের চিহ্ন দিতে পারো, নাহলে এটা দিতে পারো 12:x, তাহলে এক্স এর মান বের করো। এক্স বের করতে পারলেই গল্প শেষ। নিয়ম কি? 4/7 12/x, তার মানে x সমান সমান 12 × 7/4, কাটাকাটি করলে this one, that way. কিন্তু এই জায়গাটা তো অন্তত জানতে হবে যেটা কি বলতে চাইছে। তাহলে ফোর্থ যদি বলে তাহলে এরকম। আর একটা মজার জিনিস বলেই দিই, এখানে যতটা আছে, ধরো থার্ড বের করতে বলেছে, থার্ড বের করতে বলে সি বের করতে বলবে। এবার দেখালো তিনটে টার্ম আছে, একটা হচ্ছে এ, একটা বি আর একটা সি। তাহলে এদের ক্ষেত্রে তোমাকে এটাকে বলা হয় মধ্য, তাহলে বিটা মধ্য, তাহলে মধ্য সমানুপাতি বের করো। তাহলে আমি যে স্যার তিনটে টার্ম কি করে আমি মধ্য সমানুপাতি বের করবো? তিনটে টার্মের ক্ষেত্রে মধ্য সমানুপাতি হওয়ার নিয়ম আবার বলছে এটা, মানে বিটা দুবার থাকবে, তাহলে মধ্য সমানুপাতি মানে বি দুবার থাকবে। তাহলে এরকম সিচুয়েশন যদি হয় তাহলে A/B, B/C, এটার মানে হচ্ছে B² সমান সমান AC। তাহলে মধ্য সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে √1/(1). মধ্য সমানুপাতি মাঝে মাঝে দেবে, তিনটে টার্মের ক্ষেত্রে মধ্য সমানুপাতি কি করে হয় সেটা তোমার হয়তো দেন মাথার মধ্যে আসছে না, হতেই পারে। তো দেন মাথার মধ্যে আনার জন্য একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের 9-10 লেভেলের এই কোশ্চেন, কিছুই না এগুলো। 9-10 কেন বলছো? এই সব জিনিসগুলো দেখবে ক্লাস 6-এ যদি আছে সেখানেও পড়ে, 6-এও আছে,
সিক্সে এইসব অনুপাত বলার পর বলছে বলো তো রে বাবা, এ মানে হচ্ছে পূর্বপদ, এ হচ্ছে আগের, আর ওটা হচ্ছে উত্তরপদ। পূর্বপদ যদি বড় হয় তাহলে বলছে গুরু অনুপাত, যদি উত্তরপদ বড় হয়, ওটা বড় তাহলে নিচে বড় থাকবে, তাহলে লঘু অনুপাত, যদি দুটোই সমান হয় তাহলে সাম্যানুপাত। এইসব ছোট ছোট কথাবার্তাগুলো তুমি ক্লাস সিক্সে পাবে, কিন্তু ভুলে গেছো হয়তো। তো এখানে চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে, নর্মাল নিয়মে পেরে গেছো। নেক্সট চলে আসো আরো বেশ কিছু প্রবলেম। বলছে যে 50-এর x%, তাহলে 50 তার x%, তাহলে গুণ করবে রে বাবা, এর মানে গুণ, তাহলে x% মানে নিচে 100, x% মানে নিচে 100, সোজা হিসাব। x% সমান সমান বলছে x এর y%, তাহলে x এর y% মানে x পার্সেন্টেজ বলেছো মানে, আচ্ছা এর বলেছো মানে গুণ, তাহলে y%, তাহলে y আর পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে বলছে y এর মান কত, তাহলে x কেটে গেল, 100 কেটে গেল, তাহলে y এর মান 50। তাহলে লিখতে যতটুকু টাইম, যে কি বললাম, 50-এর x%, তাহলে 50x নিচে 100 করে দেবে, সমান সমান x এর y%, তাহলে x আর y% মানে y আর নিচে 100, পার্সেন্টেজ মানেই 100-র মধ্যে, পার্সেন্টেজ কথাটি মানে 100-র মধ্যে, তাহলে নিয়ম কি, পার্সেন্টেজ মানে হচ্ছে যে 100-র মধ্যে x, তাহলে 1-এর মধ্যে কত হবে, তাহলে x/100, ওই x% কথাটি মানে তাই। তা সেই যুক্তিতে পেয়ে গেলাম, তাহলে y এর মান 50। কতটা সহজ ভাবো, কিন্তু অনেকের কাছে এটাও খুব কঠিন। নেক্সট চলে আসো যে এই ধরনের সংখ্যা মালায় চলরাশি সাধারণত আমি কাদেরকে বলি, এক্স কে, ওয়াই কে, জেড কে, যে রাশিগুলো চলে, চলমান তাদেরকে চলরাশি। কিন্তু প্রশ্ন হচ্ছে ধ্রুবক রাশি কোনটা, এখানে 3, 2, 5 এরা হচ্ছে ধ্রুবক রাশি, যেমন একদম নিউমেরিক্যাল ভ্যালু যদি থাকে ধ্রুবক রাশি, অর্থাৎ জেড এর এলিমেন্ট ধ্রুবক রাশি, আর এর এলিমেন্ট ধ্রুবক রাশি, কিউ এর এলিমেন্ট ধ্রুবক রাশি, ন্যাচারাল নাম্বার এলিমেন্ট ধ্রুবক রাশি, তাহলে এটা ধ্রুবক রাশি। চলরাশি মানে যে মানটা দেখে বলতে পারবে না, বিভিন্ন জন বিভিন্ন বলতে পারে, ও আছে এক্স মানে তো আমি 2ও ধরতে পারি, 7ও ধরতে পারি, 5ও ধরতে পারি, ওয়াই তাহলে ওয়াই মানে তো বীজগণিতে এটাই তো মজা, যে এক্স ধরো, মানে এক্স ধরো, ধরতে ইচ্ছা করছে না তাও এক্স ধরো, তাহলে এক্স গুলো চলরাশি। তাহলে এখানে কটা চলরাশি আছে, এই হচ্ছে সংখ্যা, তাহলে একটা চলরাশি এক্স, এক্স এর স্কোয়ার দরকার নেই আমার, আরেকটা হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে জেড, তিনটে, ঠিক। তাহলে নাম্বার অফ ভেরিয়েবল এখানে তিনটে, আর কিছু নেই। নেক্সট চলে আসো আবার মিশ্রণের অনুপাতের অঙ্ক, সহজই আছে, কিছুই না মনে হচ্ছে। কি বলছে, 55 কেজি পিতলে 25 কেজি দস্তা অবশিষ্ট তামা। আচ্ছা, তাহলে 55 কেজি পিতলে, তাহলে পিতল তৈরি হয় কি করে, শুধু ওই কনসেপ্টটা থাকতে হবে যে পিতল দস্তা আর তামার মিক্সচারে তৈরি হয়, ওদের সংকরায়নে তৈরি হয় পিতল। তাহলে পিতল তৈরি হয়, পিতল হচ্ছে তোমার 50 কেজি না 55, তাহলে 55 কেজি পিতল, সেই পিতলে একটা আছে দস্তা আছে, আর একটা আছে তোমার তামা, তাহলে দস্তা আর তামা, তাহলে কত কেজি কত আছে, দস্তা কত আছে, দস্তা আছে 25, তামা কত আছে, বলছে 55 এর মধ্যে পিতলে যদি 25 দস্তা থাকে তাহলে অবশিষ্ট তামা, তাহলে অবশিষ্ট তামা মানে কি 25 বিয়োগ কত 30, তাহলে 30 আছে, তাহলে এর অনুপাত কত 30:25, 5 দিয়ে কাটাকাটি করলে 6:5, 6:5, বুঝতে পারছো। নর্মাল প্রবলেম, হয়তো তোমরা অনেকে এই কোশ্চেনগুলো দেখে নিয়েছো আগে, তাদের কাছে নতুন কিছু নয়, তবু আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা নেক্সট চলে আসো, এটা অংশীদারি কারবারের প্রবলেম, পার্টনারশিপ বিজনেস। সাধারণত ক্লাস 9-এ 10-এ ছেলেপেলেগুলো কোনো প্রবলেম বুঝুক আর না বুঝুক, এই প্রবলেমগুলো বুঝবে। ওদেরকে যদি বলা হয় যে এটা কিন্তু বাস্তবধর্মী প্রবলেম রে বাবা, এটা কিন্তু দৈনন্দিন জীবনে কাজে লাগে, এটা কিন্তু তুমি কেন তোমার বাবা মা পর্যন্ত পড়েছে, বলছে তাই নাকি স্যার, আমি হ্যাঁ, কারণ যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা এই ধরনের কন্টিনিউশন করেছো, যারা আর্টস নিয়ে পড়েছো তারা তো আর পড়োনি,
তাহলে তোমার বাবা মা পর্যন্ত পড়েছে, মানে কি যে ম্যাথমেটিক্সটা দৈনন্দিন জীবনে কাজে লাগবে সেটা সবাইকে পড়তে হবে। তাহলে ক্লাস 10 পর্যন্ত ম্যাথমেটিক্স সবাইকে পড়তে হবে। আর এই সমস্ত জিনিসগুলো ওরা খুব ইন্টারেস্ট পায়, পড়ে বোঝে যে হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফের অঙ্ক তো এটা। আচ্ছা কি বলছে, একটি যৌথ ব্যবসা এর মূলধন আর বি এর মূলধনের দ্বিগুণ। আচ্ছা এ যদি কোনো একটা ব্যবসাতে এ যদি 1 টাকা দেয়, এ যদি 1 টাকা দেয়, এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, তাহলে বি কত টাকা দেবে? বি যদি দেয় তাহলে বি তাহলে 1/2 টাকা দেবে। কিন্তু এটা অদ্ভুত লাগলো। তাহলে বেস্ট হচ্ছে বি এর মূলধন যেহেতু বলেছে, তাহলে বি ধরো না বি এক্স টাকা দিয়েছে, তাহলে বি যদি এক্স টাকা দেয় তাহলে এ দেবে কি বি এর মূলধনের দ্বিগুণ, তাহলে বি এক্স দিলে এ দেবে বি এর দ্বিগুণ, তাহলে কত দেবে? 2x। শুধু এই কনসেপ্ট, আর কিছু না। তাহলে বলো তো রে বাবা, এ ইস টু বি কত? এ ইস টু বি মানে 2x ইস টু এক্স। নিয়ম কি, অনুপাত কি করে করতে হয়? ভাগ করে এক্স, এক্স এক্স কাটবে, উপরে 2 আর নিচে হচ্ছে 1, তার মানে এটা 2 ইস টু 1। তাহলে তুমি বুঝলে যে এ আর বি এর অনুপাত এমন। তাহলে এ আর বি এর অনুপাতের যোগফল কত, যেটাকে আমরা বলি না যে এর ভাগহার, মানে আনুপাতিক, তাদের আনুপাতিক যোগফল, সেটা 3। তাহলে এর ভাগহার কত? এর ভাগহার হচ্ছে উপরে 2 নিচে 3, মানে এ 3 ভাগের মধ্যে 2 ভাগ পাবে। বি এর ভাগহার কত? বি এর ভাগহার হচ্ছে 1/3, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ বি পাবে। কত টাকা লভ্যাংশ কত হয়েছে? আচ্ছা এর লভ্যাংশ হচ্ছে 428, তাহলে বি এর লভ্যাংশ কত? তাহলে এ এর লভ্যাংশ 428, তাহলে বি এর লভ্যাংশ কত? তাহলে এক কাজ করি, বেস্ট হচ্ছে তোমার তো টোটাল কত টাকা? টোটাল হচ্ছে 428 টাকা হচ্ছে এর শুধু। তাহলে 428 টাকা যদি এর হয়, তাহলে বলো দেখি আমার মোট টাকা কত হবে? মোট টাকা কত হবে যদি জিজ্ঞাসা করো? এর লভ্যাংশ হচ্ছে 480, তাহলে 428 গুণিতক কত হবে? 3/2, এটা তাই তো হচ্ছে না? হ্যাঁ স্যার, এটাই হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এ যে টাকাটা পায়, এ 2 ভাগ পেয়েছে। তাহলে 2 ভাগ পেয়েছে মানে কি? তাহলে এ পেয়েছে 2 ভাগ, মন দিয়ে বোঝো। তাহলে এ পেয়েছে 2 ভাগ, তাহলে 1 ভাগ কত? এ যদি এটা 2 ভাগ পায়, তাহলে এর 1 ভাগ মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে 214, তাহলে এটা 1 ভাগ, তাহলে এটা 1 ভাগ। তাহলে আমরা বলি 214 হচ্ছে 1 ভাগ, 214 আরেকটা ভাগ, 214 আরেকটা ভাগ। তাহলে এরকম 3টে ভাগ করা হলো। এ কত ভাগ নিয়ে যাবে? 2 ভাগ নিয়ে যাবে। 2 ভাগ মানে এই দুটো সমষ্টি। তাহলে বি কতটা নিয়ে যাবে? বি লাস্ট ভাগটা নেবে, কারণ বি তো 1 ভাগ পাবে, বি তো 1 ভাগ পাবে। তাহলে কত উত্তর? 214। যদি তুমি প্র্যাকটিক্যালি ভাবো যে বাড়িতে ধরো কথা কথা বলা হলো যে কোনো একটা পুকুরে মাছ তোলা হয়েছে, মাছ পুকুর থেকে তোমার মাছ করেছো, আর সেটা অংশীদারি পুকুর। সেই অংশীদারি পুকুরে তোমার বাবার একটা ভাগ ছিল, আরেকজনের একটা ভাগ ছিল, আরেকজনের, 3 জনের ভাগ আছে। ওই অংশীদারি পুকুরে 3 জনের ভাগ আছে। তুমি বলছো কি করে বুঝলাম 3 জনের ভাগ আছে? ওই যে নিচে 3 আছে, ওই জন্য 3 জনের ভাগ আছে। তাহলে 3 জনের সমান সমান ভাগ আছে। তার মধ্যে তোমার বাবা আবার কি করলো, সি এর যে ভাগটা, সে বলছে যে আমার টাকার অভাব, আমি বিক্রি করব। তাহলে সি এর ভাগটা তোমার বাবা নিয়ে নিল। তাহলে কি হলো, বাবার 2 ভাগ থাকলো আর আরেকজনের এই থাকলো। তাহলে যখন আমরা মাছ ভাগ করব তখন কি করব? তাহলে যে বাবার যে টাকাটা, সেটা তো 2 ভাগের টাকা এটা। তাহলে 2 ভাগের টাকা মানে কি? তাহলে 1 ভাগ কত? 2 দিয়ে ভাগ করে দাও। 1 ভাগ কত? 2 দিয়ে ভাগ করে দাও, দিলে এটা চলে আসবে। তুমি বলছো স্যার এইটা কি মোট টাকা? সত্যি কি তাই? আমি যে হ্যাঁ, 214। আচ্ছা 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 একে 3 4, আর 3 দুনে 6 হলো। এটা হলো মোট টাকা। তার মধ্যে এর অংশ কত? তাহলে এর অংশ এখানে গুণ করে দেবো না, বি এর অংশ কত? 6 4 2, কি করবে? এটা ভাগ করবে, 214 × 1, সেই আবার আলটিমেটলি 214 আসবে।
মানে যেভাবে খুশি ভাবো না কেন আলটিমেটলি 214ই আসছে। তাহলে আমি অঙ্কটার কি করব, শুরুটা কি করব, আগে অনুপাতটা বুঝে নেব যে এ কত অংশীদারি আছে, বি কত অংশীদারি আছে। এটার মানে হচ্ছে বি যা পাবে তার ডাবল পাবে হচ্ছে এ। অঙ্কটা সহজই ছিল, আমি বেশি জটিল করে ভেবেছিলাম। বলছে যে এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, তাহলে এ যদি এত টাকা পায় রে বাবা লভ্যাংশ অনুসারে, তাহলে বি তো অর্ধেক পাবে, কারণ এ তো দ্বিগুণ পায়, তাহলে বি অর্ধেক পাবে, তাহলে এর অর্ধেকটাই 2x উত্তর। সমান এটা 2x সমান 428, ওটা x সমান 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, আর কিছু না। ওটাই বলছে, হ্যাঁ। তাহলে বি এর লভ্যাংশটাই আমার এটা, বি এর লভ্যাংশ এটা, তাহলে 2x সমান সমান এটা, তাহলে x এর মান হচ্ছে কি দিস ওয়ান। তুই বলছিস স্যার এত কিছু করার দরকার ছিল, আমি যে বোঝানোর জন্য বললাম, কিন্তু এটা শর্টকাট ট্রিক কি, এর লভ্যাংশ যদি 428 হয় তা বি তো অর্ধেক পায়, এ যা পাবে বি এর ডবল পাবে, তাহলে বি অর্ধেক পাবে, তাহলে এই টাকার অর্ধেকটাই বি, অর্ধেক করলে এটা, বুঝতে পারছো? ইয়েস না? আচ্ছা, আরো কিছু ইনটুশন দিয়ে ভাবো, এইটাও কোনোদিন হতে পারে, এটা কোনোদিন হতে পারে। তুই কেন? কারণ এ যা টাকা পাবে বি তার অর্ধেক পাবে, উল্টে বলা গেলে বি যা টাকা পাবে এ তার ডবল পাবে, তাহলে এ যা পেয়েছে তাহলে বি তো কম পাবে, এত বেশি তো কোনোদিনই পাবে না, তার এই দুটো হতে পারে, তার মধ্যে এটা উত্তর আসছে। নেক্সট চলে আসো, প্রচুর কোশ্চেন ছিল, আমি জানি না কতটা করতে পারবো। আচ্ছা, একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত যদি করে। আচ্ছা, এটা কেমন জানো তো, এটা যে কোনো তুমি চতুর্ভুজ নিয়েছো, এই চতুর্ভুজের নিয়ম বলছে যে এই চতুর্ভুজের এই কর্ণ আর এই কর্ণ এরা অসমান। বলছে এটা যদি 90 ডিগ্রিতে ভাগ যদি করে, এটা 90 ডিগ্রিতে করেনি, তার মানে এই চতুর্ভুজটা খুব একটা পারফেক্ট চতুর্ভুজ নয়। কিন্তু বলছে 90 ডিগ্রি যদি করতো, যদি তার মানে আমি যদি বলি যে মোটামুটি এরকম টাইপের চতুর্ভুজটা ধরো তৈরি হয়েছে, এই চতুর্ভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি হচ্ছে, এই কথাটির মানে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে মানে এটা রম্বস। রম্বসের ডেফিনেশন কি? রম্বস বলছে যে চতুর্ভুজের বা যে সামান্তরিকের, রম্বসের ডেফিনেশন হচ্ছে যে সামান্তরিকের বাহুগুলি সমান, সামান্তরিক হবে আর বাহুগুলি সমান। তার রম্বস অনুযায়ী বলা যেতে পারে যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর, বর্গক্ষেত্রে আর কেন বলবো, চতুর্ভুজেরই তো হয়ে যাচ্ছে, তাহলে যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে তারা সামান্তরিক হয়, তারা রম্বস হয়, তাহলে এটা উত্তর হচ্ছে রম্বস। এটা ডেফিনেশন, এটা ডেফিনেশন ছাড়া আর কিছুই না। নেক্সট চলে আসো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজের বাহু সংখ্যা। ভাবো একবার, শুধুমাত্র n-2 ইন্টু পাই, এই যে গল্পটা, এটা দিয়ে দুবার এসে কোশ্চেন, একই বছর দুবার কোশ্চেন দেখতে পেলাম, একই বছর দুবার কোশ্চেন। কি কোশ্চেনটার মাথামুন্ডু বুঝতে পেরে গেছো নিশ্চয়? বহুভুজটা সুষম মানে তুমি যে বহুভুজটা নিয়েছিলে তার বাহুগুলো কেমন দেখতে, বলছে ওর বাহুগুলো, বলছে এই বাহুটা যা হলো হলো, এই বাহুটা যা হলো হলো, তারপরে আবার এই বাহুটা যা হলো, তারপরে এই বাহুটা যা হলো, তারপরে এই বাহুটা যা হলো, তারপরে তারপরে ধরো আরো এরকম বাহু আছে, তারপরে এই বাহুটা হলো, মানে এরা হচ্ছে যে সুষম বহুভুজ। সুষম বহুভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা যেন বেশি বড় ছোট হয়ে গেছে, তাহলে সুষম বহুভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত, ও তার আবার অন্তস্থ কোণ, এক একটা অন্তস্থ কোণ কত বলা আছে, 165 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে অন্তস্থ কোণ বলে দেওয়া আছে 165 ডিগ্রি, আর অন্তস্থ কোণ পাওয়া যাবে কি করে না, নিয়ম কি, n-2 ইন্টু পাই, এটা দিয়ে পাওয়া যায়। n-2 ইন্টু পাই, এটা হচ্ছে কি টোটাল কোণ, এটা হচ্ছে কত, বলছে এটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কোণগুলির সমষ্টি এত, কিন্তু বাহুগুলো তো সমান, তার সুষম বাহু, তাহলে এক একটা কোণ কত হবে, n দিয়ে ভাগ হলো, আর তার মান কত বলা আছে 165। আমার কথা বোঝা যাচ্ছে না? আরেকবার বলবো, কঠিন, কারণ আমারও কেমন করে লাগছে। বুঝতে পেরেছি। আমি আবার বলছি, এটা যদি সুষম না হতো, সুষম কথাটির মানে হচ্ছে যে একদম পলিগন যেটা ওটা রেগুলার, রেগুলার কথাটির মানে হচ্ছে একই রকম সব সেম। তাহলে আমি বলি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কোণের সমষ্টি হচ্ছে এটা,
তাহলে একটা কোণের সমষ্টি, একটা কোণের দৈর্ঘ্য কত হবে, একটা কোণ কত হবে, এন দিয়ে ভাগ, এন সংখ্যক বাহুর এটা, তাহলে একটা কোণ এটা, আর তার মান বলে দেওয়া আছে এটা। এটা হচ্ছে প্রতিটি, প্রতিটি মানে একটা, ইচ, ইচ মানে একটা, আর ভেতরের কোণ মানে ইন্টেরিয়র কোণ, তাহলে ইন্টেরিয়র কোণ ভেতরের কোণ, তাহলে এই, তাহলে এখান থেকে কত পাবে 165 ডিগ্রি ইন্টু এন, এটা এন ইন্টু পাই, পাই মানে কত পাবো 180 ডিগ্রি, মাইনাস 2 পাই, তাহলে 360, এটা এই দিকে নিয়ে আসো বা ওটা ওই দিকে নিয়ে যাও, তাহলে 180 থেকে 165 বিয়োগ তার সঙ্গে এন, বাহু সংখ্যা চেয়েছে, আর এটা 360, তাহলে এখান থেকে পাওয়া যাবে 15 এন সমান সমান 360, তাহলে 300 এন এর মান হবে, এন এর মান হবে 360 ডিগ্রি, আর নিচে হচ্ছে 15 ডিগ্রি। একটা জিনিস মাথায় রেখো রে বাবা, যেহেতু দুটোতেই ডিগ্রি আছে, দুটো ডিগ্রি আছে, আর ডিগ্রি যদি থাকে তার মানে একক আছে, তাহলে একক যখন রেশিও হবে তখন একক থাকবে না। অনুপাত কোনোদিন একক থাকে না, বলে যে অনুপাত একক বর্জিত হয়, তাহলে ডিগ্রি ডিগ্রি দুদিক থেকে কেটে যাবে, তাহলে এই সংখ্যাটা কোনোদিন ডিগ্রি হবে না, এইটুকু মাথায় বুঝে গেছো। তাহলে 15 দিয়ে কাটাকাটি করলে যা হয়, 15 দুগুণে 30 আর 60, 5 15 5 না 4 15 60, 4 বলো ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার কি কাজ? আচ্ছা তাহলে একটা জিনিস ভালো বুঝলে, যে এই সেম জিনিস দিয়ে দুটো অঙ্ক এসছে, এটা ক্লাস 8-এর একটা উপপাদ্য, যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কোণের সমষ্টি n-2 বাই পাই, n-2 ইন্টু 180 ডিগ্রি, বা দুই সমকোণ লেখে n-2 দুই সমকোণ, দুই সমকোণ মানে পাই, আর n দিয়ে ভাগ করলে যে গল্পটা হয় সেটা খুব ইম্পর্টেন্ট, খুব অন্যরকম। স্যার বলছিলাম যে স্যার হুম, বলছিলাম যে ওই এই সূত্রটা n-2 × ওটা সুষম না হলেও অন্তঃকোণগুলোর সমষ্টি ওরকম হবে, ওটাই ওই হবে, সূত্রটা হ্যাঁ কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, সুষম আর দরকার সুষম নেই, বলি ওটা n দিয়ে ভাগ করা যাচ্ছে, নাহলে করা যেত না নাকি? সুষম, হ্যাঁ ইয়েস একদম সুষম, যেহেতু তাহলে এক একটি কোণ, এখানে প্রতিটি লেখা আছে, যদি প্রতিটি কোণ এটা হয় তাহলে নিশ্চয়ই সুষম হবে। তাহলে আমরা কি বুঝলাম, এন সংখ্যক বাহুর জন্য তাদের মানটা এটা, এবার এন সংখ্যক বাহুর জন্য এটা, তাহলে একটার জন্য কত হবে n-2 পাই বাই এন, সেটা কখন সম্ভব, যখন এনটা সমান, মানে বাহুগুলো সমান সুষম, তাহলে প্রতিটি কোণ যখন লিখছো তাহলে সুষম এন দিয়ে ভাগ করা যাচ্ছে, নাহলে করা যাবে না, সবার ক্ষেত্রে করা যাবে না, ঠিকই বলেছো। আচ্ছা সবার ক্ষেত্রে যদি করা যাবে না বলছো তো, তাহলে তার ক্ষেত্রে প্রতিটি কোণ এত বলা থাকবে না, ওটা একটি কোণ বলা থাকবে, একটি কোণ হলে হবে না, বুঝে গেছো? একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট চলে আসো, সমদ্বিবাহু ত্রিভুজ। মানে জ্যামিতি থেকে এত কোশ্চিন মানে ভাবা যায় না। আমি তো ক্লাস 9-10 পড়াচ্ছি, দেখছি ওই কোশ্চেনগুলো সব তুলে দিয়েছে, আর মজাও লাগে, জ্যামিতিটা অন্যরকম, ছবি আঁকো অঙ্ক হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ মানে নামের সঙ্গে মিল আছে, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজ কাকে বলে বলা কঠিন, কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা বলা কঠিন। যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ, আর যে ত্রিভুজে, আর না, ত্রিভুজ কাকে বলে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ কাকে বলে তখন আবার অন্য গল্প। তো আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি ত্রিভুজ কাকে বলে রে বাবা, তারা উত্তর দেয় স্যার যে ত্রিভুজের তিনটি বাহু আছে তাকে ত্রিভুজ বলে। আমি যে ত্রিভুজের ওই ত্রিভুজটা কাকে বলে বলতেই পারে না, অনেকে ক্লাস 9-10-এর ছেলেপেলেগুলো বলতে পারে না, নিচু ক্লাস ছেড়ে দাও। তো সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ এ যেটা সেটা 70 ডিগ্রি, তাহলে এ 70 ডিগ্রি মানে মোটামুটি আমি এটা 60 ডিগ্রি থেকে বেশি, তাহলে 70 ডিগ্রি, এটা ধরে এ হলো। আর কি বলা আছে, সমদ্বিবাহু বলা আছে, তাহলে দুটি বাহু সমান, আমি কথা বললাম যে এর এই দুটো বাহুকে সমান বলে দিলাম, এই দুটো বাহুকে সমান বলে দিলাম, হলো। সমানটা বলতে গেলে মনে হচ্ছে এটা সমান, তাহলে সমান হলে তাহলে এবার এটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স, বুঝে গেছি সমদ্বিবাহু বলার জন্য। আর এই কোণটা 70 ডিগ্রি বলে দেওয়া আছে, এই কোণটা বলে দেওয়া আছে 70 ডিগ্রি, ঠিক। তাহলে এটা এ, তারপর কি বলে সমদ্বিবাহু এ বলে দেওয়া আছে, এটা বি, এটা সি, এটা গুড। তাই যদি হয় তাহলে শীর্ষ কোণ হচ্ছে এমন, এ কোণ 70 ডিগ্রি হলে
নিচের কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, এটা যদি 70 ডিগ্রি হয় রে বাবা, তাহলে তুমি বলবে যে স্যার এই কোণ দুটো কত হবে? আমি যে এই কোণটা থিটা বলো। আর সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ম হচ্ছে এই বাহুটা যেহেতু এই বাহুটার সঙ্গে সমান, তাহলে এর বিপরীত কোণ আর এর বিপরীত কোণ সমান, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। বুঝতে পেরেছো কি বলছি? বলছে যে এই কোণটা যা হবে, না এই বাহুটা যা হবে তার বিপরীত কোণ থিটা হলো। বলছে যে এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণটা সমান হবে। তার মানে আমি পাচ্ছি থিটা প্লাস 70 ডিগ্রি সেটা সমান সমান 180 ডিগ্রি। কেন? তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার জন্য। তাহলে 2 থিটা ডিগ্রিও যদি বলো তাহলে তার মান হচ্ছে 110 ডিগ্রি। তাহলে থিটা ডিগ্রির মান কত? 55 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি। তাহলে এই কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, 55 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে, নিয়ম বলছে যেহেতু এই কোণটা বড় তাহলে এই বাহুটাও বড়। তাহলে এই বাহুটা বড় মানে কি? বিসি বাহু তাহলে বড়। কেন? বিসি হচ্ছে এ কোণের বিপরীত, তাহলে বিসি বাহু বড়। আচ্ছা, তাহলে এবার এই কোণটা যেহেতু ছোট, এই কোণটা যেহেতু ছোট, তাহলে এর বাহু মানে এবি সেটা তাহলে ছোট হবে, তাহলে এটা বড় হবে। এবির সঙ্গে এসি সমান, তাহলে বিসি গ্রেটার এবি কোথায় আছে সেটা দেখে নাও, তাহলেই হয়ে যাবে। স্যার ডি হবে, ডি। জিওমেট্রির প্রবলেম কিন্তু অত সহজ না, অনেক কনসেপ্ট কাজে লাগছে। বুঝতে পারলে কি বললাম? প্রথম কনসেপ্ট হচ্ছে এটা থিটা হলে এটাও থিটা হয়, এটা জানতে হবে। কি করে এটা জানা যায়? বলছে এই বাহুটা নিয়ম কি দেখো, মনে করো তোমার এই কোণটা বড়, যত কোণ বড় হবে তত বাহু বেড়ে যাবে। তাহলে কোণ বড়, বাহু তার বিপরীত বাহু বড়। আচ্ছা, এই কোণটা যা হবে তাহলে তার বিপরীত বাহু যদি এটা হয় তাহলে এই কোণটার বিপরীত বাহু এটা হয়, তাহলে এই দুটো যেহেতু বাহু সমান তাহলে এরা সমান। তাহলে এই কনসেপ্ট কাজে লাগলো। 55 এসছে বলেই বুঝলাম যে এটা কম মান। বাই চান্স যদি এটা 75 চলে আসতো তাহলে আর বলতাম না 75 এর বিপরীত বাহু বড় হতো। বুঝতে পেরেছো? তাহলে এই মানটা বের করতে হলো। নেক্সট চলে আসো, বলছে যে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান 25 ডিগ্রি। সূক্ষ্মকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, সূক্ষ্মকোণ মানে। স্থূলকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। আর সূক্ষ্মকোণ বলছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। ইংরেজিতে বলা হয় অ্যাকুইট অ্যাঙ্গেল সূক্ষ্মকোণকে, আর অবটিউস অ্যাঙ্গেল স্থূলকোণকে। অবটিউস মানে বড় আর অ্যাকুইট মানে ছোট। তাহলে এখানে একটি স্থূলকোণী ত্রিভুজ মানে কি? স্থূলকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, আর সমদ্বিবাহু আবার বলা আছে। আচ্ছা, তাহলে স্থূলকোণ মানে একটু বড় কোণ, এরকম বড় একটু বড়। আর সমদ্বিবাহু কেন? এই বাহু আর এই বাহু সমান, ওই জন্য সমদ্বিবাহু। তাহলে এদের মান হচ্ছে দিশন, তাহলে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। বলছি এই স্থূলকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি বলে দেওয়া আছে। মজার বিষয় হচ্ছে এই বাহু আর এই বাহু সমান, কারণ এই দুটো বাহু তো সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, এটা 25 ডিগ্রি মানে এটাও 25 ডিগ্রি। বুঝলে রে বাবা? ইয়েস অর নো? তাহলে বলছি এই কোণের মান কত হবে? বলছি এটা বের কর। তাহলে এই কোণের মান মানে, তাহলে স্থূল কোণের মান কত? তাহলে থিটা প্লাস 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে থিটার মান হবে 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি, তার মানে 130 ডিগ্রি। বুঝে গেছো আমার কথা? একদম ক্লিয়ার? বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? তাহলে কি কাজে লাগলো? হ্যাঁ স্যার। দুটো বাহু সমান, ওটা কাজে লাগলো। আর কি কাজে লাগলো? একটা কোণ বলে দেওয়া আছে কায়দা করে, তাহলে একটা কোণ এটা হলে আর একটা কোণ এটাই হবে, কারণ এই বাহুর সঙ্গে দেখেছো? ফলটা দেখো সেম প্রবলেম দুটো তুমি পরপর পাচ্ছ। নেক্সট চলে আসো, এটা এটা বলছে একটি ত্রিভুজ, একই কোশ্চেন। হ্যাঁ, বলছে এবিসি ত্রিভুজের এবি মধ্যবিন্দু ডি আর বিই আর ডিই আর বিসি সমান্তরাল। আচ্ছা, একটা উপপাদ্য আছে, যদি মধ্যবিন্দু দিয়ে যায় তাহলে বলছে যে বিসি ডি সমান্তরাল তো হবেই, শুধু কি তাই
বলছে বিসির অর্ধেক হবে ডি। অর্ধেক হবে। তাহলে বিসি কত বলা ছিল 7, তাহলে 7/2 3.5, 3.5 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলে আসো, বলছে যে এই যদি হয় তাহলে এক্স এর সহগ কত? সিম্পল কোশ্চেন, সহগ বের করতে বলেছে, এক্স এর কোইফিশিয়েন্ট, তাহলে x + 3 আর x - 3, এটা তো a + b a - b হোল স্কয়ার হবে, 0 তাহলে 3 স্কয়ার মানে 9, তার মানে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 0 ইন্টু x - 3, তাহলে x এর সহগ কত? 0, x এর সহগ 0, 111। সব কোশ্চেনগুলো বলে দেবো ভাবছিলাম, 111 পর্যন্ত হয়ে গেল। নেক্সট বলছে যে a স্কোয়ার b কিউব আর a কিউব b স্কোয়ার এই ধরনের মানে লসাগু বলে দেওয়া আছে এটা, তাহলে b এর মান কত? লসাগু বলে দেওয়া আছে। আচ্ছা লসাগু কি করে বের করতে হয় নিয়ম জানো তো? এলসিএম বের করার নিয়ম কি? এই ধরনের সংখ্যাগুলোর এলসিএম বের করার নিয়ম কি? এলসিএম মানে লসাগু বলছে এর ওপর পাওয়ার যেটা হবে সেটা ম্যাক্সিমাম পাওয়ার অফ এদের পাওয়ারগুলো 2 আছে 3 আছে আর 4 আছে, ওদের ম্যাক্সিমাম পাওয়ার, আর বি এর পাওয়ারে হবে ম্যাক্সিমাম পাওয়ার অফ 3 আছে 2 আছে 5 আছে, এটাই তার সূত্র, আর কিচ্ছু নেই। তাহলে এলসিএম বের করবে ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত এখানে দেখতে পাচ্ছি 4, তাহলে a⁴ আর b⁵ হলো, এই মানটা বলে দেওয়া আছে 32, তাহলে a⁴ b⁵ এদের মান হচ্ছে 32 a⁴ a⁴ কেটে যাবে, তাহলে b⁵ হচ্ছে 32 মানে 2⁵, 2 কেটে গেলে b এর মান হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে b এর মান 2। কোন কনসেপ্ট কাজে লাগলো? লসাগু বের করার জন্য। আমি তো আর ওই নিয়মে লসাগু করবো না, পাওয়ার। আচ্ছা গসাগু হচ্ছে মিনিমাম, গসাগুর পাওয়ারে এখানে মিনিমাম হবে, গসাগু হচ্ছে মিনিমাম, লসাগু হচ্ছে ম্যাক্সিমাম। খুব বাজে লাগলো? ট্রিকটা খুব সুন্দর, ইয়েস অর নো? নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে দুটি রাশি দেওয়া আছে, সেই রাশিগুলোর গুণফল বলে দেওয়া আছে, এটা প্রোডাক্ট বলে দেওয়া আছে এটা। আচ্ছা, আর রাশি দুটির গসাগু বলে দেওয়া আছে, লসাগু বের করতে হবে। আচ্ছা নিয়ম কি জানো তো? জিসিডি আর এলসিএম ওই দুটোর গুণফল কিন্তু প্রোডাক্ট হয়, জিসিডি আর এলসিএম এর গুণফল প্রোডাক্ট হয়। কি দেওয়া আছে রে বাবা? গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে বলছে। তাহলে এলসিএম কত হবে? প্রোডাক্ট বাই জিসিডি, ফর্মুলা। প্রোডাক্ট মানে কত? গুণফল বলে দেওয়া আছে a³ + b³, আর জিসিডি কত বলে আছে? a + b। তাই এই a³ + b³ কে লিখতে পারি a + b a² - ab + b², এটা উৎপাদকের সূত্র, a + b কাটাকাটি করলে এটা, তাহলে a² - ab + b²। দিস দ্য অ্যান্সার। কি রেজাল্ট দরকার? এই রেজাল্টটা দরকার। গসাগু আর লসাগু করলে সংখ্যা দুটির গুণফল তৈরি হয়, এই রেজাল্টটা দরকার, তাতেই আমরা প্রবলেমটা পেরে গেলাম। নেক্সট চলে আসো, এইগুলো সব শর্ট ট্রিকের অঙ্ক, নর্মাল নিয়মে পারা যাবে কিন্তু এটা শর্ট ট্রিকের অঙ্ক। এই প্রবলেমটা কি বলছি দেখো, 199 ঘনমূল বের করো। তুমি বলছো স্যার ক্যালকুলেটর দিয়ে দেবে, আমি যে হ্যাঁ তাহলে পেরে যাবো, আর ক্যালকুলেটর না তাহলে আর পারবো না, ক্যালকুলেটর না দিলে পারবে। স্যার অপশন এ। কি করে করলে রে বাবা? গুণ করে দিয়েছো? এ হবে স্যার, 9 9 না, 81, লাস্টে স্যার, 1 হচ্ছে, আর 9 ইন্টু লাস্ট 1 ডিজিটটা 9 হবে। দেখলাম। ওই যে লাস্ট ডিজিট দেখেছো? হ্যাঁ অপশন নেই, কত হবে? অপশন নেই, কত হবে পারবে? তাহলে বলা যাবে না জীবনে, তাহলে কি করবে? ক্যালকুলেটর ছাড়া। তাহলে কি করবে? 1, স্যার 200 - 1 এভাবে করলেও তো হয়। ভেরি গুড, 1 করবে এটা। তা 209 মানে 200³ মাইনাস 3 টাইমস অফ 200 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 টাইমস অফ 200 - 1, এটা মাইনাস আর প্লাস হচ্ছে 1,
200 কিউব মানে 8, আর পিঠে হচ্ছে দুটো শূন্য, আরেকটার জন্য দুটো শূন্য, আরেকটার জন্য দুটো শূন্য। 200 স্কোয়ার মানে 3, আর এটা হচ্ছে 4, 3 4 12, তাহলে 12 আর দুটো শূন্য, আবার দুটো শূন্য, তারপরে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 1। এবার এটা বিয়োগ করো, যেটা হবে সেটা উত্তর। আমার কথা কি বুঝতে পারলে? এটা মনে হয় একটা প্লাস একটা মাইনাস, ভুল বললাম, সরি। বুঝতে পেরেছো কথা? ইয়েস অর নো? স্যার এত বড় এমা এই সংখ্যাগুলো তো সহজ না, শুধু তো কিছু নেই, সংখ্যা তো সহজ। তাহলে 8 0 0 0 0 1 2 3 4 5 6, আর এইখানে হবে তোমার বিয়োগ করলে হবে 0 0 4 মানে হচ্ছে 4 হাতে 9, তারপরে হচ্ছে তোমার এটা 3 4 9 হাতে আছে 1 1, আর প্লাস 1 প্লাস 1। এবার এই দুটো যোগ করছি, তাহলে 1 0 4 9 1 0 4 9 1 1 হলো 1 2 3 4 5 6 1 2 3 4 8। লাস্টে এটা -1 ছিল না? কি করলাম রে? এটা ফর্মুলাটা ভুল হয়েছে স্যার, ওখানে মাইনাস হবে। এটা প্লাস, এটা এটা লাস্টেটা মাইনাস হয়ে যায় লাস্টে। এটা মাইনাস, সরি 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 সরি, এটা মাইনাস, ভুল করেছি, সরি সরি সরি, একবার প্রথমে ঠিকই করলাম, আবার এটা প্লাস লাস্টে এটা মাইনাস হলো। এবার তুমি বলছো খুব জটিল লাগছে, কই জটিল, খুব জটিল না তো রে, খুব জটিল তো নয়। আচ্ছা 0 0 0 1 2 3 4 0 হলো, 12 মানে 8, তারপরে হাতে 1 আবার 8 হলো, তাহলে লাস্টে 8, 1 2 3 4 5 6 6টা শূন্য, এটা 7 হবে স্যার, এটা প্রথমটা 7। এটা 7 7 বিয়োগ করলে, তারপরে আবার 600, 600 থেকে এটা বাদ মানে 599, তাহলে যোগ করে দাও 7 8 8 7 8 8 0 599। আচ্ছা বের করা তো গেল নাকি? স্যার বের করা হ্যাঁ গেল, স্যার। কিন্তু স্যার অনেক সময় লেগে যাবে। কিন্তু যদি বলো সব অপশন থেকে চেক ভালো করবো, স্যার ডিজিট সাম করে দিয়ে হুম সেটা করতে পারো, 9 ডিজিটটা দুবার গুণ করে দিতে পারো, হলো। আচ্ছা এটা একদম শুরুর দিন আমি বলেছিলাম, মনে পড়ে তোমাদের? শুরুর দিন বলেছিলাম, মনে পড়ে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কত হবে? স্যার 7/11। তাহলে এটা হবে 6 3 বাই দুটো 9, 6 3 বাই দুটো 9, ঠিক আছে। আচ্ছা কেন হয়ে এলে জানো তো, কেন হয় জানো তো? 9 9 দিয়ে কেন হয় সেটা জানো? বলবো? বলতে গেলে অনেক কথা। এক্স এর মান 0.63 পৌনপণিক, তার মানে এটা হিসেব মতো 6 3 6 3 6 3 6 3। এবার 6 3 চাইছে, তাহলে আমি 100 দিয়ে বোথ সাইড গুণ করে দিলাম, তাহলে 100 দিয়ে গুণ করলে 63.63 করে চলতে থাকবে, হলো। এবার এই দুটো মাইনাস করো, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করলে 99x, আর এটা মাইনাস এটা করলে এই টার্মটা কেটে যাবে, এটা মাইনাস এটা করলে এই টার্মটা কেটে যাবে, কি পড়ে থাকবে 63। তাহলে x এর মান কত? 63/99, বুঝে গেছো? এবার 9 হ্যাঁ দিয়ে স্যার। কাটাকাটি করলে 7 11, তাহলে কেন হয় তার উত্তর পেয়ে গেছো, দেখো। নেক্সট চলে আসো, সবগুলোই বলতে চাইছিলাম, জানি না বলা হবে কিনা। নেক্সট হচ্ছে এ বি বয়সের গড় 10 বছর, বি আর সি এর বয়সের গড় হচ্ছে 15 বছর, এ আর সি এর বয়সের গড় 20 বছর, তাহলে এ বি সির বয়সের গড় কত? এটা
খুব সহজ, কিছুই নেই। এ বির বয়সের গড় বলে দেওয়া আছে 10 বছর, তাহলে এ প্লাস বি বাই 2 10 বলে দেওয়া আছে। আর বি আর সি এর বয়সের গড় বলে দেওয়া আছে 15 বছর, তাহলে 15 দেওয়া আছে। আবার এ আর সি এর বয়সের গড় বলে দেওয়া আছে 20 বছর, তাহলে এ বি সির বয়সের গড় কত? তাহলে এগুলো সব যোগ করে দাও। এগুলো সব যোগ করলে দেখবে এ প্লাস বি প্লাস সি আসবে, আর তাদের মান হবে 20, 30, 45 হবে, হলো। কিন্তু বয়সের গড় যদি বের করতে চাও তাহলে এ প্লাস বি প্লাস সি বাই এখানে 3 হবে, 3 বসলে 45/3, কাটাকাটি করলে কত আসছে? 15। কিছু না, ওদের বয়সের গড়টাকে প্লাস করে দাও, এইদিক ওদিক অ্যাডজাস্ট করো, করলেই অ্যান্সার চলে আসছে। নেক্সট কোশ্চিন চলে আসো। বর্গমূল নির্ণয় করতে বলছে, এটা নতুন কিছু নয়। বর্গমূল বলছে এদের বর্গমূল কত? বর্গমূল নর্মাল নিয়মে 1.1296, এদের বর্গমূল চেয়েছে। তো বর্গমূলের প্রসিডিওর যদি জানো তো খুবই ভালো, নাহলে 6 কোথায় আছে? তাহলে 6 6 36, 6 এটা হবে, কিন্তু 2 2 4 হবে না, আসবে না, তাহলে 6 এটা অ্যান্সার। অপশন চেক করলে তো ইমিডিয়েটলি 4 4 16, ওটা তো আসছে না, 4 4 16, আচ্ছা প্রত্যেকটা অপশন টেক হচ্ছে। কিন্তু এর বর্গমূল 3-এর আমার শুধু নর্মাল কনসেপ্ট জানা আছে যে 25 হলে 25-এর স্কোয়ার মানে 625, তাহলে 25টা 625। 24টা কাছাকাছি থাকছে না, 44টা হতে পারে না এটা, কিন্তু 24 একটা স্যার 576। হ্যাঁ, তো সেটাই বলছি যে আমার মোটামুটি এদের স্কোয়ারগুলো জানা আছে, সেখান থেকে আমি বুঝতে পারছি এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। বর্গমূলের নিয়ম দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। লাস্ট কোশ্চেনটা কি বলছে? লাস্ট না, আরেকটা কোশ্চেন আছে। বলছে এদের 1 2 3 4 5, এদের গড় হচ্ছে 5, তাহলে এক্স এর মান কত? 1 2 3 4 5, 5টা টার্ম, গড় হচ্ছে 5, তার মানে 6.8, 3.2, 2.7 প্লাস এক্স 8.2, এদের মান বলে দেওয়া আছে 5, তাহলে 5 দিয়ে ভাগ। গড় মান নির্ণয় যেমন করে স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, প্রসিডিওরটা জানা থাকলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে এদের এক্স এর মান বের করতে হবে, তাহলে আমরা এই সামটা করি। 8 আর 2 10, 17, 19, তাহলে 9, হাতে 1, 8 একে 9, 8 একে 9, 9 10 11, 12 13 14, 14 আর 6 20, 25, তাহলে এক্স এর মান হবে 25 মাইনাস 20.9, তাহলে ওইদিকে থাকছে 1, আর এদিকে আছে 4.1, তাহলে অ্যান্সার হলো 4.1। চলো এবার লাস্ট কোশ্চেন। লাস্ট, ওইটা লাস্ট আর নেই? না স্যার, আরেকটা আছে তো। কই সেটা? না স্যার, এটাই তো 20 স্যার, 120। 120টা কি অঙ্ক? ও তাই তো, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদা, ওদের 3টি ক্রমিক সংখ্যা, এভারেজ অফ 3 কনজিকিউটিভ নাম্বার, 3টে কনজিকিউটিভ নাম্বার, একটা n+1 আর একটা হচ্ছে n+2, তাদের এভারেজ মানে দিস ওয়ান, তাহলে সেটা কি হবে? তাদের সংখ্যা কি হবে? আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এটা একটা নর্মাল কনসেপ্ট বলি তোমাদেরকে। আমি জানি পরপর দুটি সংখ্যার গুণফল 2 দিয়ে ভাগ যাবে, আর 3টি হলে 6 দিয়ে ভাগ যাবে। তার 3টি সংখ্যা যেহেতু 6 দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটি 6 এর মাল্টিপল হবে, তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করলে 2, তাহলে 2m মানে কি 2 আছে, তাহলে কি হবে? বুঝেছো আমার কথা? ইয়েস অর নো? তাহলে আগের দিন না স্যার, আমরা বুঝতে পারিনি। ডিভিজিবিলিটির যে রুলগুলো করছিলাম, যে পরপর দুটি সংখ্যা কত দিয়ে ভাগ যাবে, পরপর 3টি সংখ্যা, পরপর 4টি সংখ্যা, পরপর 4টি সংখ্যা কত হবে? 24 দিয়ে ভাগ যাবে, পরপর 5টি সংখ্যা, এরকম করে বার বেড়ে যাচ্ছিল 120 দিয়ে মনে হয়। তো এর এর সংখ্যাগুলো যেহেতু 6 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকবে, তাহলে যুগ্ম সংখ্যা হবে। এটা সহজ না, এটা কনসেপচুয়াল, সবাই পারবে না, কিন্তু অ্যাটলিস্ট সায়েন্সের ছেলেপেলেগুলো পেরে যাওয়া উচিত। তো এই গেল আমাদের প্রিভিয়াস দিনের যে কোশ্চিন ছিল, যাবতীয় কোশ্চিন অ্যান্সার করে দেওয়ার ক্ষমতা তৈরি হয়ে গেল।
শুধু টাইম বের করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যারা এখনও ভাবছো যে আপার প্রাইমারির জন্য পড়া শুরু করব না স্যার, পরে পড়াশুনো করব, পিছিয়ে পড়বে। এখন থেকেই লেগে থাকো। টেট যদি 150 পেতে পারো, 150 140 যদি মিনিমাম পেতে পারো, 140 যদি পেতে পারো, তাহলে তোমার চাকরি শিওর। কারণ ওই দিকটাতে সামান্য সাবজেক্টের উপর নাম্বার আছে, 25 অনলি। তাহলে টেটটার উপর ফোকাস করো। অন্য রকমভাবে করার চেষ্টা করছি। আমাদের ক্লাসগুলো আরও সুন্দর করেই করানো হবে, চাপ নেওয়ার দরকার নেই। বিশেষ করে সায়েন্সের যে জায়গাগুলো বিধান স্যার পুরোটাই ফোকাস করবে। ইংলিশের জন্য আরও একজন টিচার জয়েন করবে। উনি খালি ইন্টারভিউটার জন্য একটু খালি দেরি করছে। যেই ইন্টারভিউ 9-10-এর ইন্টারভিউটা 2016 সালের ক্যান্ডিডেট, বেসিক্যালি 2016 সালের ম্যাডাম ক্যান্ডিডেট, কিন্তু যেহেতু ইন্টারভিউটা চাকরি চলে গেছে, বুঝতে পারছো, ইন্টারভিউটার জন্য ওয়েট করছে। বলছি ইন্টারভিউ না হলে আমি এখন যাবো না, এখন গেলে চাপে পড়ে যাবো। তাই ভালো টিচারও আরও চেষ্টা করছে যে ভালো টিচার কী করে আনা যায়। কারণ টিচারের পড়ানোর অভিজ্ঞতাটা অনেক কিছু নির্ভর করে। স্কুল টিচার হলে কি সুবিধা হয় যে যেহেতু 10 বছর 5 বছর পড়িয়েছে, স্কুলে এতজন বাচ্চাকে যেহেতু ট্যাকেল করেছে, তোমাদেরকে পড়াতে সুবিধা হবে। আমি নিজে মনে করি যে আমি যদি তোমাদেরকে একটু সময় দিই না, টাইম যদি দেয়, তাহলে ঠিকঠাকই পড়িয়ে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। হয়তো শর্ট ট্রিক বলতে পারবো না, এটাও হতে পারে যে আমি শর্ট ট্রিক জানি না, অত জানি না, কিন্তু পড়াতে পড়াতে অভ্যেস হয়ে যাবে। একবার সুযোগ দাও, তাতে বুঝে যাবে। কিন্তু আমি লংয়ে অঙ্ক করে দেবো, যেভাবে হোক অঙ্ক করে দেবো, এদিক ওদিক ঘেটে ঘুটে কিছু একটা করে অঙ্ক করে দেবো। অর্থাৎ আমার কনসেপ্টটা আছে, বিভিন্নভাবে ঘেটে অঙ্ক করার ক্ষমতা আছে। শর্ট ট্রিকের জন্য তো সে বাচ্চা ছেলেপেলেগুলো পড়াচ্ছে। ইউটিউবে তোমরা যদি খোঁজ নাও তো দেখবে যে একদম সঠিকটা জানে। তাকে যদি বলো কেন হচ্ছে, সেও হয়তো উত্তর দেবে, ও তা তো আমি জানি না, আমার স্যার এরকম করে বলেছিল। মা যদি জিজ্ঞাসা করে কেন হচ্ছে, বলছে ওটা তো আমি জানি না। কেনর উত্তর না দিতে পারলে অঙ্ক করে আর কি হবে। তো আমি চেষ্টা করছি, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কারণ যখন আপার প্রাইমারি নিয়ে আমরা চিন্তা করছি না, তো আপার প্রাইমারির এতগুলো সাবজেক্ট, টোটাল 6 জন টিচারের টাইম ম্যানেজ করাটা বড্ড টাফ হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে প্যারালালি যেহেতু আমাদের গ্রুপ সি গ্রুপ ডিটা চলছে, সেটাও আমাদেরকে ভালো করে ফোকাস করতে হচ্ছে। তো আস্তে আস্তে স্টেবল পজিশনে চলে আসবো, চিন্তা করার দরকার নেই। তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো। আর এমসিকিউ যে টেস্টগুলো হচ্ছে সেটা আবার দিতে শুরু করবো, সেই টেস্টগুলো তোমরা সিরিয়াসলি দাও। গ্রুপ সি গ্রুপ ডি টেস্ট প্রচুর দেওয়া হচ্ছে, তোমাদেরকেও এবার দেওয়া হবে। ওকে, কারো কোনো কোয়ারি থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। আছে নাকি ঠিকঠাক লাগলো রে বাবা? এগুলো জানতে তো? না কি বলছো টুম্পা, বলো। না স্যার, কোনো প্রবলেম নেই। প্রদীপ, কিছু বলছো? স্যার বলছিলাম যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় 2 3 4 যদি ধরি, তাহলে 2 3 দিয়ে 5 4 9, তাকে 3 দিয়ে ভাগ করলে 3 চলে আসছে। কত বলো? 2 3 4। একে যদি 3 দিয়ে এটা তো ভাগ করো, ক্রমিক সংখ্যাই হচ্ছে। একে 3 দিয়ে ভাগ করবে? হ্যাঁ, 3টে দিয়ে 3টে গড় বলেছে তো। ও আচ্ছা, তিনটে, গড় মানে তো যোগ হবে তো। ও 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড়, আচ্ছা। এ স্যার বাবা, স্যার, এটা অপশন সি হতো তো। ভুল করেছি, সরি, এতক্ষণ ধরে বললে না তো, এটা করেছিলাম কি, সরি, এটা ভুল করেছি। ও, এটা তো একটা হলো। আচ্ছা, এই কোশ্চেনটার উত্তরটা কি হবে? 3টি ক্রমিক সংখ্যার গড় সর্বদা, তার গড় 3টি ক্রমিক সংখ্যা, একটা n, তারপরেটা আবার n+1, তারপরেটা আবার n+2, মনে করো তার গড় মানে 3 দিয়ে ভাগ। তাহলে এখানে হবে 3n + 3, 3n+3/3, তার মানে n+1। এবার দেখো n তো যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। তাহলে n যেহেতু যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে, তাহলে এটা কোনোটাই নয়। তাহলে এটাও নয়, এটাও নয়, এটাও নয়। তাহলে এর উত্তর হবে এটা, এনি অফ দিস, মানে দুটোই হতে পারে, যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে, কোনোটিই নয়, এটা ভুল। যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে, যেহেতু এটা গড় নির্ণয় করতে বলেছে। ঠিক, সরি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন সোমবার দিন তোমাদের সকালবেলা পড়াবো।